আসসালামু আলাইকুম। খোশ আমদেদ মাহে রমজান। রমজানের আজকে ৯টি রোজা আমরা পার করেছি। আগামীকাল ইনশাল্লাহ আমরা ১০ নম্বর রোজার জন্য আজকে রাতে সেহরি খাবো এবং আমরা দেখতে দেখতে রহমতের ১০টা দিন পার করে ফেলছি। আমরা সবাই মহান রাব্বুল আলামিনের কাছে খুব করজোরে তার কাছে আমরা ক্ষমা চাইবো, তার কাছে আমরা রহমত চাইবো। যাতে এই ১০ দিন যে রহমতের ১০ দিন ছিল আমাদের, এই ১০ দিন যাতে আল্লাহর সেই রহমতটা আমাদের কাছে এসে পৌঁছায়। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি 10টা 30 মিনিট বাজে এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে আছি দ্য অ্যাক্টিভ সার্ভিসেস এর অফিসিয়াল ফ্যান পেজে এবং আপনারা জানেন যে দ্য অ্যাক্টিভ সার্ভিসেস কোয়ারেন্টাইন পিরিয়ডে একটা খুব চমৎকার আয়োজন করেছে। সেটা হচ্ছে যে আমরা কোয়ারেন্টাইন আড্ডা নামক একটা অনুষ্ঠান করছি, যে প্রোগ্রামটাতে আমরা বিভিন্ন সময় এক একটা এপিসোডে আমরা এক এক ইন্ডাস্ট্রি থেকে এক একজন গেস্ট নিয়ে আসি এবং ওই গেস্টের সাথে আমরা দীর্ঘ ১ ঘন্টা যাবৎ আলোচনা করি, ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি, ইন্ডাস্ট্রির তাদের এই করোনাতে তাদের কি পরিস্থিতিটা হয়েছে, তারপর করোনা পরবর্তী সময় তারা কিভাবে এটাকে রিকভারি করবে, টোটাল প্ল্যানিংটা সম্পর্কে আমরা জানি। আপনারা জানেন যে লাস্ট আমরা ৩টা এপিসোড কমপ্লিট করেছি। তো এর মধ্যে আমরা আমরা যতটুকু গত এপিসোডে কথা বলেছিলাম যে করোনার এই কারণে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাভেল ইন্ডাস্ট্রি। এর মধ্যে আমরা গত এপিসোডে আমরা ট্রাভেল ইন্ডাস্ট্রিজ একটা পার্ট লাইক অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মের একজনের সাথে আমরা কথা বলেছিলাম। আমরা আজ আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকের পর্বে মানে আজকের দিনে আমরা ট্রাভেল এই টোটাল প্ল্যাটফর্মটার আরেকটা পার্ট, যেটা বিশাল বড় একটা পার্ট, সেটা হচ্ছে হোটেল এবং রিসোর্ট ইন্ডাস্ট্রিজ বা হসপিটালিটি ম্যানেজমেন্ট। এইরকম সেক্টরের দুজনকে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা খেয়াল করবেন যে আমরা দ্য অ্যাক্টিভ সার্ভিসেস আমরা যখন কোনো ইভেন্ট বা আমরা এপিসোডের পোস্টারগুলো আপনাদের সাথে শেয়ার করি, ওই সময় কিন্তু দেখবেন যে আমরা আমাদের পোস্টারগুলো যদি আপনি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের পোস্টারটা কিন্তু থিম বেস হয়। লাইক ধরেন যে আমরা লাস্ট যে আজকে যে এপিসোডটা হচ্ছে, এটা কিন্তু আমরা একটা হোটেল ম্যানেজমেন্টের উপরে এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে কথা বলবো, হোটেল রিসোর্ট নিয়ে কথা বলবো। এখানে কিন্তু আমাদের পোস্টারটা দেখলে দেখবেন যে আপনারা যে আমাদের এখানে কিন্তু একটা হোটেল রুমের একটা চমৎকার বিষয় দেয়া আছে এখানে। তো আমরা এই বিষয়গুলো দেখছি এবং সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে আমরা দুজন গেস্টকে আপনাদের সাথে পরিচয় করাই দিব, যারা আজকে আমাদের সাথে টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে একজন থাকবেন আমাদের সাথে সুরাজ আহমেদ সজীব, সিনিয়র এক্সিকিউটিভ সেলস, হোটেল সারিনা বনানী, এবং আরেকজন থাকবে আমাদের সাথে আকিব আত্তাহি, সিনিয়র সেলস স্পেশালিস্ট কর্পোরেট মার্কেটিং, ধুসাই রিসোর্ট এন্ড স্পা। সো এই দুইজনকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং দুইজনকে সাথে নিয়ে আসবো। তবে বরাবর আমরা প্রথমে যেটা করি যে একটা সুন্দর চমৎকার গান শুনে আসি। আমরা গানটা শুনে আমাদের গেস্টদেরকে সাথে করে নিয়ে ফিরবো একটু পরে। সে পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন। মাশাআল্লাহ, চমৎকার একটা গান আমরা শুনলাম। গানটা শুনে আবার ফিরে আসলাম আমরা। আপনারা দেখছেন দ্য অ্যাক্টিভ সার্ভিসেস প্রেজেন্স কোয়ারেন্টাইন আড্ডা। আজকে আড্ডার আমাদের ৪ নম্বর এপিসোড চলছে এবং আজকে আড্ডার বিষয় কিন্তু আপনারা দেখবেন অলরেডি আমাদের স্ক্রিনে শেয়ার করা আছে। করোনায় কেমন আছে হোটেল রিসোর্ট গুলি, কি হবে তাদের ভবিষ্যৎ। সো আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা হোটেল এবং রিসোর্টের দুজন রিপ্রেজেন্টেটিভকে আপনাদের সামনে নিয়ে আসবো কথা বলার জন্য। আমরা অলরেডি আজকে আমাদের সাথে তারা দুজন যোগ হয়ে গেছেন। প্রথমে আমরা যাকে অ্যাড করতে যাচ্ছি, আমাদের সুরাজ আহমেদ সজীব, সিনিয়র এক্সিকিউটিভ সেলস, হোটেল সারিনা বনানী ঢাকা। সজীব ভাই কেমন আছেন? এই তো ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং পরবর্তীতে আমরা আরেকজনকে অ্যাড করব, তিনি হচ্ছেন আমাদের আকিব আত্তাহি, সিনিয়র সেলস স্পেশালিস্ট কর্পোরেট মার্কেটিং, ধুসাই রিসোর্ট এন্ড স্পা। আকিব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দুজনকে দেখে অনেক ভালো লাগছে। সজীব ভাই তো পুরো হুজুর হয়ে গেছেন। আর না ভাই, চুল কেটে ফেলেছি তো, দ্যাটস ওয়াই। আর হচ্ছে রোজার দিন, সো এই গেটআপটাই ভালো। আচ্ছা, আমি সজীবের কাছে বলবো যে সজীব ভাই ফার্স্টেই জিজ্ঞেস করবো কেমন আছেন? আসলে এর মধ্যেই ভালো থাকতে হবে, টু বি ভেরি অনেস্ট। পৃথিবীর যে অবস্থা, পৃথিবী এখন অসুস্থ আসলে। আর বাংলাদেশের কথা যেটা বলবো, আসলে সবাই একটা প্যান্ডামিকের মধ্যে আছে। আমরা আসলে সবসময় চিন্তা করতেছি আসলে কালকে কি হবে, পরের দিন কি হবে, প্রতিদিন একটা প্যানিক সিচুয়েশন। তার মধ্যেও ভালো থাকার ট্রাই করছি, টু বি ভেরি অনেস্ট, যে এর মধ্যে মন মানসিকতা ভালো করে
আহ, সবার সাথে কথা বলে সবার খবর নিয়ে যতটুকু ভালো থাকার ট্রাই করা যায় ঘরের ভিতরে, তো সেটা থাকার ট্রাই করতেছি। তো এই হচ্ছে অবস্থা। আল্লাহর রহমতে নামাজ কালাম পড়ে সময় যাচ্ছে এবং কি ভালো আছি এখন পর্যন্ত, আল্লাহ ভালো রেখেছে। আপনার এই এরিয়াতে করোনার জি। কি অবস্থা? এখন পর্যন্ত আমি আসলে আমার হোটেলের খুব কাছেই থাকি, আমি বনানীতেই থাকি, আচ্ছা 2 নাম্বার রোডে। সো এখন পর্যন্ত বনানী যে সিচুয়েশনটা আমি দেখলাম, আমি আসলে লাস্ট মান্থের মার্চের 22 তারিখ থেকে আমি কোয়ারেন্টাইন, অফিস করছি না, অফিস থেকে লিভে আছি। সো তারপরে আমি হয়তো বা 2-3 বার আমার কোয়ার্টারের বাইরে গিয়েছি। আমি অত মানুষের মানে পাইনি, মানে এত প্রেজেন্সি পাইনি। সো আর গভর্নমেন্টের যে পরিসংখ্যান দেখলাম তাতে বনানী 15 জনের মতো মনে হয় এফেক্টেড হয়েছে, এর বেশি হয়নি এখন পর্যন্ত। সো আল্লাহর রহমতে এই এরিয়াটা এখন পর্যন্ত সেফ বলা চলে আর কি। আর একটা জিনিস যেটা দেখলাম যে আমি আমি 6 তলা বাসায় থাকি, কেউ কারো বাসায় যাচ্ছে না, বাসায় হচ্ছে বাইরে লেখা আছে যে যখন যখন পর্যন্ত করোনা সিচুয়েশন ঠিক না হবে সে পর্যন্ত আমরা কারো বাসায় না যাই কিংবা কেউ না আসি, যে কোনো প্রয়োজনে আমরা ফোনে কথা বলে নিতে পারি। সো এই সিচুয়েশনটা আমার ভালো লাগলো। আর আমাদের যেহেতু কোয়ার্টারের ভিতরে আছি এখন পর্যন্ত কেউ এফেক্ট হয়নি। অ্যান্ড মানুষের ভিতরে আমি ওই কোয়ারেন্টাইন যেভাবে মানা উচিত সেটা আমি দেখছি আর কি। সো এই হচ্ছে আমার আশেপাশের সিচুয়েশন রাইট নাও। আচ্ছা, আকিবের কাছে যাব। আকিব, পার্সোনালি কেমন আছেন? জি, ধন্যবাদ, ভালো আছি। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো যাচ্ছে। বাট নিয়ার ফিউচার একটু টাফ সিচুয়েশন আমরা পার করতে যাব, যেটা মনে হচ্ছে। আর আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে তো আপনাদেরকে ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এর জন্য তুহিনকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাথে এখন স্ক্রিনে যিনি আছেন সজীব ভাই, আপনাকে পার্সোনালি ভালোভাবে চিনি খুব। তো এটা একটা খুব ভালো একটা উদ্যোগ ছিল, কারণ আমাদের যেই ইন্ডাস্ট্রিটা এটা খুব ক্রিটিক্যাল একটা ইন্ডাস্ট্রি এবং খুব সেন্সিটিভ একটা ইন্ডাস্ট্রি। তো আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সার্ভিস নিয়ে কাজ করি। তো এখান থেকে যখন কোনো সময় গ্লোবালি কোনো ধরনের বিপদ অথবা কোনো ধরনের পলিটিক্যাল বলেন কোনো ধরনের থ্রেট আসে, তখন কিন্তু ফার্স্টে এফেক্ট হয় হচ্ছে ট্যুরিজম সেক্টরটা। আচ্ছা তো এটা ফার্স্টই হচ্ছে এফেক্ট হয় হচ্ছে ট্যুরিজম সেক্টর। তো সবারই একটা এখানে প্রায় 18 লাখের উপরে পরিবার ইনভলভ আছে এই ইন্ডাস্ট্রির সাথে, যারা আচ্ছা জব করছে, যারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত। এবং তারা চায় যে আসলে জানতে যে আমাদের এখন কি অবস্থা হবে এবং কিভাবে আমরা এই অবস্থা থেকে উত্তরণ হতে পারবো। তো এটা নিয়ে আসলে আমাদের নিজেদের অনেক ভাবনা আছে। পাশাপাশি আমাদের যারা কলিগরা আছে সবাই খুব ওরিড আসলে যে কি হতে যাচ্ছে। এবং শুধু আমরাই না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু এটার উপর এফেক্টেড করছে, এই করোনার এফেক্টটা পড়ছে। তো এটা একটা খুব ভালো উদ্যোগ ছিল যে কিভাবে আমাদের মেসেজ গুলো আমাদের যারা এই ইন্ডাস্ট্রি রিলেটেড অথবা সাইডে যারা আছেন তারা কিভাবে জানতে পারে আসলে যে আমাদের এই অবস্থায় কি করা উচিত। সকলের পরামর্শ দরকার, আমাদের আমাদের সাজেশন দরকার সবার, এবং আমাদের নিজেদেরও কিছু ভাবনা আছে। এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো বা আমরা এই জিনিসগুলো শেয়ার করতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু জানতে চাইবো আকিবের কাছে যে আপনি যে এরিয়াতে এখন আছেন, আপনার ফ্যামিলি সহ আপনার ফ্যামিলি কেমন আছে এবং আপনার এরিয়ার অবস্থাটা কি, করোনা পরিস্থিতিটা কি? আমি বেসিক্যালি হচ্ছে মধুবাগ থাকি, যেটা হচ্ছে মগবাজার অবস্থিত, হাতিরঝিল সংলগ্ন। তো আমাদের মগবাজার হচ্ছে বরাবরই খুবই ঘনবসতিপূর্ণ একটা এরিয়া, এবং আমাদের আশেপাশে কিছু এরিয়া আছে যেরকম মিরবাগ আছে, দেন হচ্ছে আপনার নয়টোলা আছে, যেগুলো করোনা এফেক্টেড অলরেডি হয়ে গিয়েছে, কিছু বাচ্চাতে পাওয়াও গিয়েছে এবং তারা এটা লকডাউনও করেছে। আপাতত অবস্থায় আমার এবং আমার পরিবার আমরা কোয়ারেন্টাইন মেনটেন করছি, কোনো প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাচ্ছিও না, আমাদের পরিবারের সবাই মিলে বাসায় জামাত করে নামাজ পড়ছি। আর মাশাআল্লাহ। এছাড়া যেগুলার রেগুলার যেরকম মেডিসিন অথবা ডেইলি সব যদি করতে হয় সেই ক্ষেত্রে হয়তো সপ্তাহে একদিন বাইরে যাওয়া হচ্ছে, এভাবে পালন করছি। যাক, সেক্ষেত্রে মোটামুটি মোটামুটি একটু স্বাভাবিক অবস্থায় আছে। এখন আমরা তো যে কোয়ারেন্টাইন পিরিয়ড গুলো আমাদের চলছে, আমাদের যে সাধারণ ছুটি, আমরা তো আসলে লকডাউন নাই, গভর্নমেন্ট থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। সাধারণ ছুটির মধ্যে আমরা যতটুকু জানি যে 5 মে পর্যন্ত আমাদের
ছুটিটা ছিল, কিন্তু সেটা হয়তো বা সামনে আরো বাড়াতে পারে, এরকম একটা ঘোষণা হয়তো আসতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, আমরা সেটা জানি না। 16 তো তারিখ পর্যন্ত মেবি। হতে পারে, হতে পারে, এখনো সেটা ঘোষণা হয়েছে কি আমি হ্যাঁ, আসলে না ঘোষণা হয়নি অফিসিয়ালি এখন পর্যন্ত, বাট এটা একটা প্রজ্ঞাপন জারি হতে হবে পারে। আই গেস। তো সেটা মনে হয় কালকে আসবে, সোমবার, আমার এরকম আমার কথা আমার শুনেছি। কেন যেন মনে হচ্ছে যে এটা একদম সম্পূর্ণ ঈদ পর্যন্ত চলে যাবে, ঈদের আগে আমাদের হয়তো বা আফটার ঈদ, রাইট রাইট, আফটার ঈদ চলে যাবে। ঈদের আগে আর বের হওয়া হচ্ছে না। বাট আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগে যখন দেখি যে গার্মেন্টস এর যারা কর্মী আছেন তারা যখন একসাথে গাদাগাদি করে অফিসে যাচ্ছেন, সামাজিক দূরত্ব কতটুকু মেনটেন হচ্ছে আমি আসলে জানি না। এটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে উপরে যারা আছেন, সিনিয়র যারা আছেন, যারা ডিসিশন মেকার, তাদের আসলে কিছু কিছু জায়গায় গ্যাপ আছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। যেরকম ফার্স্টেই যখন বললো যে লকডাউন করে দিল, দেন তারা কিন্তু হুট করেই লকডাউনটা উইথড্র করে নিয়ে বললো যে লকডাউন হচ্ছে তথাকথিত ইন্ডাস্ট্রির মধ্যে থাকবে, অথবা যানবাহন কিন্তু চলাচল করছিল, যেটার মাধ্যমে হলো কি সবাই কিন্তু চলে গেল। তো ফার্স্টে কিন্তু আমরা দেখেছি যে গ্রাম অঞ্চলগুলোতে অথবা আউট অফ ঢাকা সিটিতে কিন্তু করোনাটা তেমন ভাবে এফেক্ট পড়েনি। শুধু যারা ফরেনার, যারা অথবা ফরেনের কাজ করতো, বিদেশ থেকে এসেছে প্রবাসী ভাইরা, তাদের উপরেই কিন্তু ফার্স্টের নজরটা ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু স্প্রেড হয়ে গিয়েছে। যখন মানুষ 2-3 বার করে আসা যাওয়া করলো, তখনই কিন্তু আস্তে আস্তে এটা স্প্রেড হতে থাকলো। তো এইভাবে কিন্তু আমরা প্রতিবারই কিন্তু আমরা ভুল ডিসিশন গুলো নিচ্ছি, শুধু ভুল ডিসিশনের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে। সেটাই ভাই, এগুলা হচ্ছে আসলে গভর্নমেন্টের নীতি নির্ধারকের বড় বড় ব্যাপার, এগুলা নিয়ে আমরা কথা না বলি টু বি ভেরি অনেস্ট। কারণ এখানে অনেক ফাঁক ফুকর আছে, অনেক টক শো হচ্ছে ব্যাপারগুলা নিয়ে, সো প্রতিনিয়ত সবাই দেখছে আসলে কি হচ্ছে না হচ্ছে। একবার আনা হয়েছে ঢাকাতে, আবার পাঠিয়ে দেওয়া হয়েছে, আবার আনা হচ্ছে। গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে গার্মেন্টস খোলা থাকবে, বাট আমরা হচ্ছে ভোলাতে দেখছি যে ফেরি আসতেছে না, আমরা দেখলাম যে উত্তরবঙ্গে গাড়ি আসতেছে না। সো বলতেছে ঢাকার ভিতরে যারা আছে বা এই এরিয়াতে যারা আছে তারা গার্মেন্টস এর সাথে কাজ করবে, বাট অফিস থেকে ফোন দেওয়া হচ্ছে যে তুমি আসো। সো তারা কি করবে? এন্ড অফ দ্য ডে মানি ফ্যাক্টস। তো এগুলা কথা বললে অনেক কিছু বলা যাবে, বাট ওইসবে নাম যাই আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা ওগুলোতে আমরা না যাই, বাট আমাদের ওভারঅল কথা হচ্ছে যে আমরা পার্সোনালি যারা আছি আমরা নিজেরা সুরক্ষায় থাকবো। আপনার ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থার এবং বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, আইএডিসিআর এর যে স্বাস্থ্য বিধিগুলো আছে এগুলো আমরা মানবো, আমাদের ফ্যামিলিকে এগুলো যাতে মানে তারা সেই ব্যাপারে সহযোগিতা করব। আশা করি আমরা সবাই ওভারঅল ভালো থাকবো। আমরা এবার একটু টপিকে ফিরে যাই। আজকে আমাদের টপিক করা হয়েছে, আপনারা দেখবেন যে করোনায় কেমন আছে হোটেল রিসোর্ট গুলি, কি হবে তাদের ভবিষ্যৎ, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এবং সবার প্রথমে আমি সজীব ভাইকে বলবো আমরা একটু ছোট্ট একটা ক্লিপ দেখবো হোটেল সারিনার। আমরা ক্লিপটা দেখে তারপরে সারিনা সম্পর্কে কথা বলবো। তারপরে আমরা ধুসাই রিসোর্টের একটা সুন্দর একটা ক্লিপ আমরা দেখবো, ধুসাই রিসোর্টটা কেমন এই বিষয়টা সম্পর্কে দেখার পরে আমরা আকিবের কাছ থেকে টোটালটা জানবো আসলে টোটাল বিষয়টা কি, বা ধুসাই রিসোর্টে গেলে কি কি পাবে, এবং এখন করোনা পরিস্থিতি কেমন তারা ফিল করছে, বা ভবিষ্যতে করোনার পরবর্তী তাদের কি হবে, সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু সরাসরি হোটেল সারিনার একটা ছোট্ট ক্লিপ দেখে আসি। ওকে ভাই।
সজীব ভাই, অ্যাপ্রিশিয়েট ভাই। আমরা শর্ট একটা ক্লিপ দেখে আসলাম হোটেল সারিনা। হ্যাঁ, আমি এবার একটু আপনার কাছ থেকে হোটেল সারিনা সম্পর্কে একটু ডিটেইলস শুনতে চাচ্ছি আর কি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আসলে এখন আপনাকে থ্যাংক ইউ জানাতে চাই যে আপনি এই ক্লিপটা আসলে বের করেছেন। সো আরেকটা জিনিস যেটা বলতে চাই যে হোটেল সারিনা যে ক্লিপটা এখন দেখলাম এটা আই গেস 3-4 বছর আগের। এরপরে আসলে হোটেল সারিনা ম্যাসিভ আকারে রেনোভেশন গিয়েছিল। সো আর আমি হোটেল সারিনাতে 2.5 ইয়ার্স ধরে আছি, সো অনেক কিছুই দেখলাম আর কি। সো হোটেল সারিনা সম্পর্কে যেটা বলতে চাবো যে মানে হোটেল সারিনা আসলে অনেক আগের একটা হোটেল। সো 16 বছরের বেশি হয়ে গেছে, 16-17 বছরে যাবে আর কি। সো এটা একটা যখন ওয়েস্টিন ছিল না, যখন রেডিসন ছিল না, লামেরিয়ান ছিল না তখনকার, শেরাটন অ্যান্ড আপনার হচ্ছে প্যান প্যাসিফিক যখন ছিল তখনকার। সো আমার হোটেল সারিনা সম্পর্কে যেটা আমাদের ম্যাসিভ রেনোভেশনের থেকে শুরু করে আর আমাদের ইন্টারনালি অনেক পলিসি চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো নতুনত্ব অনেক কিছু এসছে, কিভাবে কি করা যায় সেই রকম ভাবে আমাদের হোটেল সারিনাতে কার্যক্রম করা হচ্ছে এখন। আর হচ্ছে আর কোশ্চেনটা কি ছিল ভাই আপনার? হোটেল সারিনাতে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো বা কি কি বিষয় ওকে, আছে, টোটাল বিষয়টা কি? একটা একটা 5 স্টার হোটেলে হচ্ছে আপনার যতটুকু থাকা সম্ভব তার সবকিছুই আপনি হোটেল সারিনার ভিতরে পাবেন। আর হোটেল সারিনা হয়তো বাইরে থেকে দেখলে হয়তো বা একটা রোতে বোঝা যায়, বাট ভিতরে গেলে আমাদের 180টা রুম, আমাদের আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে 6টা ক্যাটাগরি রুম আছে। আপনার ডিলাক্স কিং থেকে সুপার ডিলাক্স, প্রিমিয়াম কিং, দেন টুইন বেড গুলো আছে। সুইট রুম পাবেন 2টা, আপনার হচ্ছে জুনিয়র সুইট, ক্রাউন সুইট, আরেকটা পাবেন ইম্পেরিয়াল সুইট। 180টা রুম আমাদের। সুইমিং পুল, স্টিম সোনা, জিমনেশিয়াম, আমাদের স্পা সার্ভিস, চাইনিজ হলিস্টিক যেটা ছিল ওটাও আছে। রেস্টুরেন্ট আছে 4টা, আপনি যদি থাই রেস্টুরেন্ট, ইতালিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড হচ্ছে আমাদের সব ধরনের ফুড 24 ঘন্টা খোলা থাকে সামার ফিল্ড সেখানে। আরেকটা আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বিকজ আমরা কি হয় ঢাকা শহর দেখা যায় যে এখন বেশিরভাগ আপনার যদি গেস্ট 100%-এর মধ্যে বলেন 56 to 60% হচ্ছে ইন্ডিয়ান গেস্ট থাকে। কারণ আমাদের সাউথ এশিয়াতে হয়েছে কি, ইউরোপের মানুষগুলো এখন সবাই হচ্ছে ইন্ডিয়াতে আসতেছে হেড অফিস হিসেবে, মানে কান্ট্রি রিজনাল অফিস হিসাবে, তো ওরা এখান থেকে অপারেশন করে। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট নিউলি আমাদের ওপেন করা হলো। সো রেনোভেশনে যাওয়া হলো আর কি, ইন্ডিয়ান রেস্টুরেন্টের জন্য ইন্ডিয়ান শেফ আনা হলো। আর আপনি এখানে সব ধরনের ফুডের ভ্যারিয়েশনটা পাবেন। যে আমাদের হোটেলের 180টা রুমের মধ্যে সবগুলো রুমেই বাথটব পাবেন, বিকজ একটা সময় জাপানিজরা পানি খুব পছন্দ করে, স্বাদু মানে মিঠা পানিটা খুব পছন্দ করে, বা বাথটব খুব পছন্দ করে। আমাদের প্রত্যেকটা রুমে সেগুলো আছে, বাথটব করা আছে। তারপরে আমাদের নিউলি একটা রেনোভেশন হলো ক্যাফে 17, একটা কফি শপ। তো আচ্ছা। তুহিন ভাই আপনি দেখেছেন, আকিব ভাই মনে হয় দেখেছেন। তো না, আমার রেস্টুরেন্টে যখন বলছিলেন তখন আমার একটু ইন্টারাপ্ট করতে ইচ্ছা হচ্ছিল যে জি লাস্ট জি প্লিজ। কোয়ারেন্টাইনে যাওয়ার আগেও আমরা একসাথে সুযোগ হয়েছিল আপনাদের হুম, রেস্টুরেন্টে রাইট। একসাথে বাফে লাঞ্চ করার। সজীব ভাই, So, আপনার যদি মনে থাকে হ্যাঁ, একটা তো দিন। সেই তাহলে আমার আসলে ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার কিছু নাই। আপনি আপনি 100% জানেন আমাদের ফুড কোয়ালিটি। আসলে আকিব ভাইয়ের সাথে মনে হয় কোনো সময় ফুড নেওয়া হয়নি, বাট কফি টফি নেওয়া হয়েছে আর কি। সো হি নোজ বেটার দেন কফি আমাদের কিরকম আছে আর কি। সো টু রাইট। বি ভেরি অনেস্ট, ঢাকার ভিতরে যদি আপনি বাজেটেড এবং কি অত লাক্সারি না যে আমি ওই লেভেলটাই থাকবো, বাট আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশের আশেপাশে যতগুলো কান্ট্রি আছে তাদের জন্য থাকার জন্য পারফেক্ট একটা কম্বিনেশন, পারফেক্ট সবকিছু পাওয়া যাবে আমাদের এখানে। এরকম একটা হোটেল বললে হোটেল সাইনাকে বলতে পারেন। এখানে গেলে আপনার বাইরে আর যেতে হবে না। বাট ঢাকাতে কোন টাইপের মানুষ আসে? ঢাকাতে আসে যে যারা হচ্ছে বিজনেস ট্রিপ, এটা কিন্তু রিসোর্ট না আকিব ভাইয়ের মতো যেখানে ওখানে লেজার টাইম স্পেন্ড করবে। এখানে আসে ঘুমানোর জন্য, হয়তো বা ফুডটা একটু ভালো থাকে, ডিনারটা করে। সো সেই রকম মানুষের জন্য পারফেক্ট একটা প্লেস বলতে পারেন, বনানীর মতো জায়গায়। হয়তো বা একটু ক্রাউড বলতে পারেন, বাট এখানে সবকিছু এক্সেসিবল। আপনি হোটেল থেকে হোটেলে ফুড ভালো লাগতেছে না, আপনি বার্গার খাবেন, শর্মা খাবেন, আপনি কাচ্চি খাবেন, আপনি বিরিয়ানি খাবেন, এভরিথিং ইজ দেয়ার। আর আমাদের হোটেলের ভিতরে তো সব কম্বিনেশন আছে। সো আপনি ইন্ডিয়ান মানুষ যদি আসে, ইন্ডিয়ান ফুডটা খেতে পছন্দ করবে আমাদের এখানে। ওদের জন্য কেবাব টেবাব সবকিছু করা আছে। থাই রেস্টুরেন্ট থাইল্যান্ডের মানুষের জন্য, বা থাই অনেকে পছন্দ করে, ইতালিয়ান রেস্টুরেন্ট আছে। সব ধরনের ফুড আমাদের সামার ফিল্ডে আছে।
সো আপনার কমপ্লিটলি প্যাকেজ আপনি একটা জিনিস পাবেন আর কি। আর এনভায়রনমেন্ট হোটেল সেরিনা আর যদি অন্য সব হোটেল বলেন, আমাদের হোটেলের ভিতরে গেলে একটা মানে রাজকীয় ট্রেডিশনাল একটা অ্যাটমসফিয়ার পাবেন আপনি। সো আমি যেটা, যখনই গিয়েছি এর আগে, সজীব ভাই, মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম। জি প্লিজ প্লিজ। সারিনার ব্যাপারে সবচেয়ে সুন্দর যেই ব্যাপারটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে সারিনা হচ্ছে একটা থিম, মানে থিম হোটেল, যেটা ঢাকাতে বিভিন্ন হোটেলে ওইভাবে দেখা যায় না। সবাই কিন্তু একটা আপ ক্লাস হোটেল রাইট যে রাইট ডিজাইন গুলো করে, সারিনা কিন্তু একটা থিম ফলো করে, একটা রয়্যাল। রয়্যালটি, ফার্স্ট হ্যাঁ হচ্ছে রাইট সারিনা একটা রয়্যালিটি ফলো করে, দেন হচ্ছে আমি দেখেছি একটু ইন্ডিয়ান, আপনাদের গেস্ট যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বেশি, সো আপনাদের একটা ইন্ডিয়ান একটা ফ্লেভার, একটা কালচারাল একটা অ্যাটমসফিয়ার আমি প্রায় তারপরে দেখেছি। আপনি যদি আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা অমৃত, এটা অমৃত, এটার সাথে হচ্ছে আপনি ওটার ভিতরে গেলে আপনার একটা সুলতানি সুলামানি একটা মানে কিছু একটা ভাইবস চলে আসবে, যে অ্যাটমসফিয়ারটা আসলে অন্যরকম। সো তারপরে জি, তারপরে ভাইয়া বলেন। আর আরেকটা হচ্ছে যে আমাদের যে হোটেলে আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রামও করতে পারবেন। আমাদের 3টা ব্যাংকুয়েট হল আছে। সো এইসব জিনিসে আমরা আপনারা হচ্ছে প্রোগ্রামগুলো করতে পারবেন। সো হোটেল হিসেবে যতটুকু থাকা দরকার আজকে থেকে 14-15 বছর আগে সবকিছুই আমাদের আসলে সবকিছুই করা আছে। তারপরেও হোটেল তো সবসময় একটা রিনোভেশনে থাকেই। রিনোভেট না করলে আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলা যায় না, নাহলে কলাপস করতে হবে। সো আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই জাস্ট লাস্ট, যে হোটেল সেরিনা সম্পর্কে মানুষ অনেক কথাই শুনেছে, অনেক কিছুই হয়েছে, বাট লাস্ট যে ম্যানেজমেন্টটা এসছে, ম্যানেজমেন্ট আসার পর থেকে ট্রিমেন্ডাস চেঞ্জ হোটেল সেরিনার। সেটা আপনারা অনেক ভালো করে হয়তো বা জানেন যে মার্কেটের ভাইবস কিরকম, সেলস টিম কিভাবে কাজ করতেছে, ফ্রন্ট অফিস কিভাবে কাজ করতেছে। হোটেল সেরিনার যে একটা হয়তো বা একটা রেপুটেশন ছিল বা ছিল না, একটা দ্বিধা দ্বন্দ্ব ছিল, সেখান থেকে টোটালি 90 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে হোটেল সেরিনা। সো এখন আপনি যাবেন 5 মিনিটের মধ্যে চেক ইন হয়ে যাবে, চেক আউট হয়ে যাবে, কোনো শব্দ হবে না, কোনো প্রবলেম নাই। সব ডিজিটালাইজেশন, নতুন আপগ্রেড সফটওয়্যার, এভরিথিং ইয়াং জেনারেশনের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে। একটা সময় ছিল হয়তো বা যে এফওএম অনেক সিনিয়র হতে হবে, ওই জায়গা থেকে আসতে হবে, এখন ইয়াং ছেলে পেলে কাজ করতেছে, সো হুইচ ইজ গুড। অ্যান্ড এটা আমাদের জন্য খুব মানে কি বলবো এটাকে, এটা আমাদের খুব মোটিভেট করে যে আজকে আমি হয়তো বা 27 ইয়ার্স ওল্ড, 26 ইয়ার্স ওল্ড, আই এম হিয়ার সিনিয়র সেলস এক্সিকিউটিভ ইন হোটেল সেরিনা লাস্ট 2.5 ইয়ার্স। সো এইসব জিনিস, যেমন আকিব ভাইও বেশি দিন হয়নি, তারা আমরা ইয়াং জেনারেশন ইকোনমিতে মানে ইকোনমিতে একটা সাপোর্ট দিচ্ছি। সো এটা ভাল লাগে আর কি। সো এটাকে আমাদের বাঁচাতে হবে, যেভাবেই হোক বাঁচাতে হবে। হ্যাঁ, আমি যতটুকু আপনারা জানেন যে দ্য অ্যাক্টিভ সার্ভিসেস হচ্ছে একটা ফুল ফর্ম ইভেন্ট এজেন্সি। তো আমার আসলে বিভিন্ন হোটেলগুলোতে কাজ করা হয়, লাইক ইভেন্টের থ্রুতে, লাইক এক্সিবিশন বলেন বা কর্পোরেট পার্টি গুলো বলেন বা ওয়েডিংও অনেক সময় ডেফিনেটলি আমরা করে থাকি। তো সেক্ষেত্রে ডেফিনেটলি। হোটেল সারিনাতে আমার প্রায় লাস্ট ইভেন্ট হয়েছিল প্রায় আজ থেকে আরো 2-3 বছর আগে মেবি। তো তখন হয়তো বা আপনি ছিলেন না, কারণ আপনি না থাকলে হয়তো আমি বা আপনার ছিলাম না, সাথে আপনি দেখা আপনি হতো। আমাকে শেয়ার করেছিলেন জিনিসটা। কিন্তু এরপর আমি যখন আবার নতুন করে লাস্ট কিছুদিন আগে যখন মিটিং এ বসলাম আপনার সাথে সারিনাতে, তখন দেখলাম যে আপনি যেটা বলছিলেন হিউজ একটা চেঞ্জ। আসলে অনেক একটা পরিবর্তন হয়েছে আগে থেকে, আপনার রিনোভেশন থেকে শুরু করে তারপরে স্টাফদের বিহেভিয়ার, তারপর রাইট টোটাল রাইট। ইনফরমেন্ট, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন সারিনা অনেক বেস্ট। আচ্ছা, আমরা এবার আকিবের কাছে যাব। আকিবের সম্পর্কে আমি পার্সোনালি একটু জানি, বিকজ আকিব শুরু মনে হয় করেছিল ঢাকার একটা হোটেল থেকে। হোটেলের নামটা একটু যদি বলে আকিব আমাদেরকে। ঢাকার ক্যারিয়ার বলতে হচ্ছে ফার্স্ট হোটেলের ক্যারিয়ারটা শুরু হয় হচ্ছে আমার কক্সবাজার থেকে। আচ্ছা আচ্ছা। কক্সবাজার থেকে কক্সবাজারের সময়টা বেশি ছিল না। কক্সবাজারের সময়টা খুব শর্ট ছিল, 6 মান্থ ছিল। সেটা ছিল হোটেল হোয়াইট অর্কিড। এটা আচ্ছা, হচ্ছে ওয়েল ফুড গ্রুপের একটা সিস্টার কনসার্ন। দেন এক্স্যাক্টলি। হচ্ছে আমি ওখান থেকে মুভ করে আসি হচ্ছে এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, এটা ঢাকার পল্টনে অবস্থিত। আহ, ওইখান থেকে আমার জার্নিটা, ওইখানে আমি ছিলাম অলমোস্ট 1 ইয়ারের মতো ছিলাম। দেন হচ্ছে আমার জার্নিটা শুরু হয় হচ্ছে হোটেল কক্সটুডে থেকে। কক্সটুডেতে এক্স্যাক্টলি। আমি অলমোস্ট 2 ইয়ার্স ছিলাম। দেন হচ্ছে জয়েন করি হচ্ছে দুসাই রিসোর্ট এন্ড স্পাতে। দুসাই রিসোর্ট স্পাতে অলরেডি 1 বছর মতো হয়ে গিয়েছে। আচ্ছা, ভাই আমরা উই হ্যাভ এবার লটস অফ এক্সপিরিয়েন্স, লটস অফ এক্সপিরিয়েন্স। রাইট, আমরা এবার একটু ছোট্ট করে ধুসাই রিসোর্টটা সম্পর্কে একটু দেখে আসবো। ধুসাই রিসোর্টটা কেমন, কি কি আছে, একটু সময় নিয়ে আমরা দেখে তারপর আমরা ব্যাক করছি আমার কথায়, ঠিক আছে? প্লিজ প্লিজ।
আমরা আবার চমৎকার একটা ভিডিও দেখলাম, দেখে আমরা আবার একসাথে হলাম। দুসাই রিসোর্টে সবকিছুই মোটামুটি আমরা দেখলাম। এবার একটু আকিবের মুখ থেকে শুনবো আসলে, মানে মানে আপনাদের টোটাল দুসাই রিসোর্টটা সম্পর্কে একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন, এবং কি কি সার্ভিস আমরা সেখান থেকে পাবো। লাইক সজীব যেভাবে আমাদেরকে তার সারিনা সম্পর্কে পরিচয় করে দিল, সেভাবে একটু শুনতে চাচ্ছিলাম। ধন্যবাদ ভিডিওটি দেখানোর জন্য। এটা আমাদের নিজস্ব ডকুমেন্টারি একটা ভিডিও ছিল, যেটা ইউটিউবে আপলোড করা হয়েছিল। দুসাই বেসিক্যালি হচ্ছে বাংলাদেশের প্রথম ইকো ফ্রেন্ডলি রিসোর্ট হিসেবে হচ্ছে দুসাই পরিচিতি পায়, এবং এটার ফার্স্ট আমরা ওপেন করি হচ্ছে 2011 সালে এটা ওপেন করা হয়। দুসাইয়ের স্পটটা হচ্ছে সিলেটের মৌলভীবাজারের নিতেশ্বর একটা জায়গা আছে, এখানে হচ্ছে দুসাই অবস্থিত। দুসাইয়ের টোটাল জায়গাটা হচ্ছে আপনার প্রায় 15 একর জায়গার উপরে হচ্ছে দুসাই করা আছে। এবং বাংলাদেশের ফার্স্ট ইকো ফ্রেন্ডলি রিসোর্ট হচ্ছে দুসাই রিসোর্ট। এটার বেসিক্যালি থিমটা কাজ করেছে হচ্ছে, আমাদের মেইন থিমটা ছিল হচ্ছে নেচারটাকে ঠিক রেখে, নেচারটাকে কোনোভাবে হার্ম না করে কিভাবে একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্ট করা যায়। তো আমি আমার বিভিন্নবার যাওয়া হয়েছে দুসাইতে, বিভিন্ন প্রোগ্রামের জন্য আমাদের যাওয়া হয়েছে দুসাই রিসোর্টে। এবং দুসাই রিসোর্টে যে থিমটা ছিল সেটা ছিল হচ্ছে পুরোটাই হচ্ছে উডের ডেকোরেশন করা, এবং এখানে হচ্ছে নেচারটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিভাবে দেখবেন আপনারা যে ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া অথবা মালদ্বীপে যে ধরনের রিসোর্ট গুলো হয়, দুসাই বেসিক্যালি হচ্ছে এই ধরনের একটা রিসোর্ট। আর দুসাইয়ের সার্ভিস যেগুলো আছে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে 85 রুমস এর হোটেল এটা, যেখানে হচ্ছে দুটো ক্যাটাগরিতে হচ্ছে আমরা হোটেলগুলোকে ভাগ করে থাকি অ্যাকোমোডেশনকে। একটা ক্যাটাগরি হচ্ছে আমাদের টাওয়ার বিল্ডিং আছে, টাওয়ার বিল্ডিং আমরা আমাদের গেস্টদেরকে অ্যাকোমোডেট করি। বাকি যেগুলো আছে পুরোটাই হচ্ছে আমাদের ভিলা সিস্টেম, যেটা আপনারা দেখে থাকবেন বাইরের কান্ট্রির রিসোর্ট গুলোতে হয়ে থাকে। সো আমাদের পুরোটাই হচ্ছে ভিলা সিস্টেম। এখানে ডিলাক্স ভিলা আছে, সুইট ভিলা আছে, আবার কিছু সেপারেট ভিলা আছে। যেরকম এটা হচ্ছে খুব ইউনিক, যেটা বাংলাদেশে আর কোথাও নেই। যেরকম হানিমুন ভিলা আছে, সেপারেট একটা রুম নিয়ে একটা পুরো এরিয়া নিয়েই হচ্ছে হানিমুন ভিলাটা করা। আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভিলা। তো এই ধরনের কিছু ইউনিক ফিচার্স হচ্ছে দুসাইতে আছে। আর অ্যাজ ইউজুয়াল সার্ভিস বলতে আমরা যেটা বুঝি, আমাদের দুটো থিম রেস্টুরেন্ট আছে, যেটা একটা হচ্ছে বানানা লিফ রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমাদের মাল্টি কুজিন রেস্টুরেন্ট। আর আরেকটা হচ্ছে থিম রেস্টুরেন্ট, সেটা হচ্ছে হাফ মুন স্টাইল একটা থিম রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে ওপেন এয়ারে আমাদের ওই রেস্টুরেন্টটা। বা আমাদের বারবিকিউ জোন আছে, আমাদের সুইমিং পুল আছে, জিমনেশিয়াম আছে, টেনিস কোর্ট আছে, ব্যাডমিন্টন কোর্ট আছে, আমাদের একটা ছোট পরিসরে একটা গলফ কোর্ট আছে, বাট আমরা এখন ওইটা স্টার্ট করিনি। এছাড়া আমাদের একটা মিনি জু আছে, যেখানে কিছু হরিণ রাখা আছে। এটা দর্শনার্থীদের জন্য এটা সবসময় ওপেন থাকে। আমাদের পুরো রিসোর্টটাতে অ্যাক্টিভিটিস বলতে হচ্ছে আমাদের লেকে বোটিং আছে, ক্যানেলে আমরা বোটিং, গেস্টরা বোটিং করতে পারে। পাশেই হচ্ছে আমাদের নিজস্ব জায়গার আন্ডারই হচ্ছে চা বাগান আছে। কেউ যদি আশেপাশে ঘুরে দেখতে চায়, সেক্ষেত্রে আমাদের চা বাগানটা এক্সপ্লোর করতে পারবে। নিজস্ব চা বাগান? জি, নিজস্ব চা বাগান। এবং এটা পুরোটাই হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে নার্সিং করা হয় সব সময়। কেউ যদি চায় একদম সরাসরি চা বাগানের ফিলটাও নিতে পারবে। হ্যাঁ, কেউ যদি চায় সরাসরি কমপ্লিট প্যাকেজ, চা বাগানের সবকিছু পাবে, তার কমপ্লিট প্যাকেজ। আপনি যদি দুসাইতে ঢুকতে চান, আপনাকে মিনিমাম 2 ডেজ লাগবে ফুল দুসাইয়ের ফ্লেভারটা নিয়ে আসতে। আচ্ছা। সো এরকম সবকিছু দিয়েই হচ্ছে সাজানো। আমাদের সাইকেলিং আছে, বোটিং থেকে শুরু করে অ্যাক্টিভিটি, যেরকম পুল জোন আছে, বিলিয়ার্ড আছে, আমাদের এখানে মিনি লাইব্রেরি আছে, ইভেন তো আমাদের পার্সোনাল মুভি থিয়েটারও আছে, যদি গেস্টরা চায় দেখতে পারবে। সো মোটামুটি আমাদের সবকিছু অ্যারেঞ্জ করা, যেহেতু আমাদের হোটেলটা একটা রিসোর্ট এবং এখানে মানুষ যায় হচ্ছে রিক্রিয়েশনের জন্য, তো আমরা আমাদের গেস্টদেরকে অতটুকু পরিমাণ সার্ভিস এবং আমাদের যেই অ্যামিনিটিস গুলো আছে, আমাদের যেই ফ্যাসিলিটিস গুলো আছে, আমরা এটা শিওর করি যে একটা মানুষ যাতে বোর না হয়, সে যাতে সবকিছুই যাতে পেয়ে যায় আমাদের রিসোর্টের মধ্যে। তো এইটা নিয়েই হচ্ছে দুসাই। আর দুসাইয়ের সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন,
দুসাই হচ্ছে ফর্মার মিনিস্টার, আমাদের যিনি অর্থমন্ত্রী ছিলেন, আচ্ছা ওনারই বেসিক্যালি এই জায়গাটা স্যার ছিল, এবং ওনার ছেলে এটা আপাতত এমডি হিসেবে তত্ত্বাবধান করছে, নাসির রহমান স্যার তত্ত্বাবধান করছেন। এবং ওনাদের এটা আসলে ওনারা প্রাইভেটলি ওন একটা প্রপার্টি, এবং দুসাই হচ্ছে হাইলি সিকিউর। দুসাইয়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুসাই হচ্ছে হাইলি সিকিউরড, এবং দুসাই হচ্ছে ফুল সিকিউরিটিটা হচ্ছে দুসাই মেনটেন করে, যেহেতু দুসাইতে অনেক ধরনের ফরেন ডেলিগেন্ট আসে এবং আমাদের অনেক ফরেনারদের আসা যাওয়াটা অনেক বেশি থাকে, সো সেই ক্ষেত্রে আমরা আমাদের সিকিউরিটিটা আমরা 100% এনশিওর করি। আর দুসাইয়ের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে দুসাইতে হচ্ছে প্রায় 10,000 প্রজাতির গাছ আছে দুসাইতে, সবচেয়ে বড় যেটা বিষয়। এবং এটার বেশিরভাগই হচ্ছে স্যারদের হাতে কিংবা তাদের পরিবারের ফ্যামিলিদের মেম্বারদের হাতে লাগানো এই গাছগুলো। এবং আমরা আসলে দুসাইকে অক্সিজেন চেম্বার বলি আমরা মজা করে কলিগরা, যে গেস্ট যখন যায় তখন হচ্ছে সে এই গাছের এই প্রকৃতির ভেতরে একবারে মিশে যায়। এবং দুসাইয়ের সবচেয়ে সুন্দর যেই বিষয়টা সেটা হচ্ছে দুসাই 3টার সময় 3 রকম দেখা যায়। যখন আপনি সকালবেলা মর্নিং এ ওয়াক করবেন দুসাইয়ের পরিবেশটা একরকম দেখা যাবে, দুসাই দুপুরবেলা অথবা বিকালবেলা নেচারটা আরেকটা, ওয়েদারটা আরেক রকম হয়ে যায়। সন্ধ্যার সময় গোধূলি লগ্নে দুসাইয়ের রূপটা আরো সুন্দর হয়ে আসে। আর রাতের গভীরে দুসাই মনে হয় যে আমরা বনের মধ্যে দিয়ে হাঁটছি, এরকম একটা ফ্লেভার দুসাই রেখেছে তাদের গেস্টদের জন্য। ভাইয়া যেতে হবে, নিয়ে যাবেন কবে? হ্যাঁ, তোমারই ইনভাইট থাকলো, অবশ্যই যাওয়া হবে। আমাদের এই অবস্থা থেকে আমরা একটু স্বস্তি পাই, দেন আমরা ইনশাল্লাহ যাব। এটা আসলে তুহিন ভাইয়ের মেইন আসলে জিনিসটা, যে আমাদের সবকিছুই আছে, দুসাই এটা আছে, ওটা সাইনা এটা আছে, বাট হোয়াট ইজ দ্য সিচুয়েশন রাইট নাও, বাট ইন ফিউচার কি হচ্ছে, দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট অ্যাকচুয়ালি। এটার মধ্যে হচ্ছে আমরা কিন্তু এমন একটা সেক্টরে আছি ভাইয়া, এটা আপনি হচ্ছে উই আর ডিপেন্ডেন্ট অন হোটেল সারিনা হচ্ছে আপনার, হয়তো বা এটা কোশ্চেনটা আপনার পরে হয়তো আমি ভুলে যাবো, দ্যাটস ওয়াই আমি বললাম জাস্ট যে আমাদের ঢাকা শহরে যে আমরা হোটেলগুলো আছি আমরা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড অন দ্য ফরেন গেস্ট। 90% 95% হচ্ছে ফরেন গেস্টের উপর আমরা ডিপেন্ডেন্ট। আর হয়তো বা বাংলাদেশের ভিতরে বিভিন্ন বিভাগ থেকে ঢাকাতে এসছে অফিস মিটিং এর জন্য, সেটা 5% হতে পারে, বা কিছু গেস্ট থাকতে পারে যারা 10% সর্বোচ্চ হতে পারে। বাট দুসাইয়ের অ্যাজ পার আই নো দ্যাট দুসাইয়ের মেইন কাস্টমার গুলো কিন্তু বাংলাদেশের। সো সেটা পরবর্তী করোনা পরবর্তী কি হবে, কিংবা আমরা অফিস করতে পারবো নাকি, এটা আসলে বিগ কোশ্চেন রাইট নাও। আচ্ছা, আমাদের কাছে বেশ কিছু কমেন্টস জমা হয়েছে, আমরা একটা একটা করে কমেন্টস গুলো একটু শেয়ার করি। হ্যাঁ, জি, এইচবি রুবেল খান উনি কিছু লেখে নাই, জাস্ট এমনিতে জাস্ট একটা কমেন্ট করেছে। এছাড়া আমাদেরকে লিখেছে হচ্ছে এস এ সুমন খান। সুমন খান হচ্ছে আমাদের নিয়মিত লিসেনার, এবং উনি আমাদের এই টোটাল লাইভটা সব প্রথম থেকেই দেখেন। উনি হচ্ছে সৌদি আরবে থাকেন, সৌদি প্রবাসী ভাই আমাদের। সুমন ভাই লিখেছে, আসসালামু আলাইকুম তুহিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুমন ভাই, অনেক ভালো আছি। সুমন ভাই আরো একটা কমেন্টস করেছেন আমাদেরকে যে আজকের দুইজনকে জানাই অ্যাক্টিভ সার্ভিসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। মানে সুমন ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আকিবকে এবং সজীবকে, যে আজকে অ্যাক্টিভ সার্ভিসের। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ, শুভেচ্ছা। অ্যাক্টিভ সার্ভিসের সাথে আছেন, এখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে সব অনেক ভালো ভালো মানুষকে ইনভাইট করা হয়, সো পাশে থাকবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কমেন্টস আসছে, সজীব ভাই মনে হয় একটু মিসিং, সমস্যা নেই, আমরা আসলে অ্যাড করে নিব। আমাদেরকে কমেন্টস করেছেন সরি ভাই, সজীব ভাই, আমার একটু প্রবলেম, এটা হতেই পারে। আমি বলি আমাদের হচ্ছে আমাদের এই সময়টা অনেক পিক, কারণ আমরা সবাই কিন্তু বাসায় আছি, সো নেটের ব্যান্ডউইথটা কিন্তু অনেক বেশি ডাইভার্ট হয়ে যাচ্ছে, যার কারণে দেখা যায় অনেক সময় হয়ে যায়, অথবা আমাদের ভিডিওগুলা ঘোলা আসে। সো এইটা আসলে আমাদের অডিও কিন্তু ক্লিয়ার, সো যারা দেখছে তাদের ভিডিও যাই হোক না কেন আপনারা অডিও গুলা শোনেন, আশা করি ভালো করতে পারবেন। আচ্ছা, আমাদের একটা কমেন্টস এসছে, উনি হচ্ছে রেজওয়ান সুহান। উনি লিখেছে, হেই, আই হ্যাভ প্রিভিলেজ টু ভিজিট দ্য এলিট লাউঞ্জ ইন হোটেল সারিনা, ইট হ্যাজ টু
a good informant. I like that, and of course, it's nice to see you, Shajib. Shajib bhai. হ্যাঁ ভাই, আমি আসলে স্কিপ করে ফেলেছিলাম আমাদের যার একটা এলিট লাউঞ্জ আছে। সো আচ্ছা। রেজওয়ান ভাই একটা বড় ভাই একটা কোম্পানিতে আছেন, সো ওনার সাথে মাঝে মাঝেই কথা হয়, উনি আসেন মাঝে মাঝে হোটেলে। সো দেখা সাক্ষাৎ হয়, হয়তো বা বিজনেসটা সামহাও হয়নি। সো থ্যাংক ইউ রেজওয়ান ভাই পাশে থাকার জন্য, ফর এ নাইস কমেন্ট ফর হোটেল সারিনা। ইনশাআল্লাহ উইল মিট সুন যদি বেঁচে থাকি। ইনশাআল্লাহ। আমাদের সুমন খান, যিনি সৌদি প্রবাসী, উনি আবার আমাদেরকে জানিয়েছেন যে আজকে সৌদি আপডেট, 8 জন মৃত্যুবরণ করেছে, করোনা আক্রান্ত হয়েছে, আর আক্রান্ত সংখ্যা হচ্ছে 1552 সৌদি আরবে আজকে। ভাই দ্য সিচুয়েশন ইজ নট গুড ভাই, কি যে হবে। আচ্ছা, উনি আরেকটা কমেন্টস করেছে, এটা আকিবের জন্য। উনি লিখেছে যে ধুসাই রিসোর্ট আমার খুব পছন্দ হয়েছে, ইনশাআল্লাহ যখন দেশে ছুটিতে আসব, বেঁচে থাকলে অবশ্যই ধুসাই রিসোর্ট ভিজিট করব। আমি ভ্রমণ করতে খুবই পছন্দ করি। বাংলাদেশ থাকাকালে আমাদের স্পট আলহামদুলিল্লাহ কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট আর অন্যান্য জায়গায় কি গিয়েছি। আকিব, তোমার একজন ধন্যবাদ পয়েন্ট ভাই, হয়ে গেল। আপনার এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। অবশ্যই আপনার ইনভাইট থাকবে যখন বাংলাদেশে আসবেন এই পরিস্থিতি, এবং আমরা দোয়া করি, আমরা সকলেই দোয়া করি যে আমরা যাতে এই ক্রিটিক্যাল এই ক্রাইসিস মোমেন্টটা যত দ্রুত আমরা কভার আপ করতে পারবো, এবং অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কমেন্ট আমরা পেয়েছি, সেটা হচ্ছে ওহিদুল্লাহ ওভি। উনি লিখেছেন গো অ্যাহেড আকিব। ধন্যবাদ অভি ভাই, খুব শ্রদ্ধেয় বড় ভাই এবং ভালোবাসার ভাই বলতে পারেন অভি ভাই। ইন্ডাস্ট্রিতে যারা ক্লোজ মানুষ আছে, হি ইজ ওয়ান অফ দেম। এবং ভাইয়া খুবই মানে ভালো লাগলো আপনি কমেন্ট করলেন। দোয়া করবেন অবশ্যই আপনারা সিনিয়ররা যারা আছেন তাদের সহযোগিতায় যাতে সামনে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। অভি ভাই সালাম। ওই ভাই কেউ সালাম দিয়েছে। আচ্ছা, আমরা অনেকটা কথা বলেছি, আমাদের এবার হালকা একটু ব্রেকের দরকার। সো আমরা জাস্ট অল্প একটা সময় ছোট্ট একটা গান শুনবো হাসানের, এবং গানটা আসলে খুবই বাস্তবমুখী। আপনি গানটা শুনলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কথার সাথে বাস্তবতার খুব মিল আছে। আমরা গানটা শুনে ব্যাক করে আশা করছি যারা আছেন তারা যাবেন না। আমরা লাস্ট গান থেকে ফিরে এসে আমরা দুইজনের কাছ থেকে জানতে চাবো যে আসলে এখন কিভাবে হোটেল এবং রিসোর্টের কার্যক্রমগুলো চলছে এবং এদের ভবিষ্যৎ পরিকল্পনা গুলো কি কি, এই বিষয়গুলো জানবো গান থেকে ফিরে এসে। শিওর শিওর। থ্যাংক ইউ। চমৎকার একটা গান, অনেক ছোটবেলায় গানটা আমরা শুনতাম অ্যাকচুয়ালি হাসানের, এটাকে আবার নতুন করে রিমেক করা হয়েছে। ভালো হয়েছে গানটা, হ্যাঁ অনেক অনেক ভালো, হ্যাঁ মিনিংফুল গান আর কি, মিনিংফুল, টোটাল মিনিংফুল গান। আমরা আসলে গান থেকে ব্যাক করলাম আমরা আবার। আমাদের সাথে আরো একজন কমেন্টস করেছে, কমেন্টসটা একটু দেখে নিই আমরা। এখানে আনোয়ার হোসেন হৃদয় লিখেছে, ইফ গভর্নমেন্ট বর্ডার টু ওপেন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইন দ্য করোনা pandemic situation, as our HR manager how to handle the situation. আচ্ছা, এই প্রশ্নটা আমরা এখন করব হৃদয়, আমরা এটা নিয়ে এখন কথা বলবো যে আমাদের এই যে এখন যে প্রবলেমটা আমরা ফেস করছি করোনা নিয়ে, আকিব এবং সজীব ভাই দুজনের কাছে আমার এই প্রশ্নটা থাকবে। সেটা হচ্ছে এখন আপনাদের অপারেশনটা আপনারা কিভাবে চালাচ্ছেন। ফার্স্টে আমার সজীব কাছে একটু জানতে চাই যে আপনাদের অপারেশনটা কিভাবে চলছে হোটেল সারিনা। হোটেল সারিনার যদি ব্যাপারটা বলি, আমাদের আসলে ম্যান পাওয়ার 240 থেকে 250-এর মধ্যে প্রতি মাসে আপ ডাউন করে এটা। সো এখন হোটেল সারিনাতে আমরা অপারেশনের জন্য 45 জন দিয়ে চালাচ্ছি আসলে, যারা নাকি হোটেলের ভিতরেই থাকছে। লাস্ট আপনার হচ্ছে মার্চের 22 তারিখ থেকে সো হোটেলের ভিতরে থেকে কেউ বাইরে যেতে পারছে না, বাইরে থেকে কেউ আসতেছে না। সো কমপ্লিটলি তারা লকডাউন, হোটেলের ভিতর থেকে থাকছে, খাচ্ছে ওখানে। আমরা হচ্ছে আমাদের হোটেলের কার্যক্রম চালাচ্ছি। আমাদের রুম সংখ্যা 10-12-এর মধ্যে ওঠানামা করে, বিকজ আমরা কিছু বিমানের সাথে কাজ করি, ওনাদের হচ্ছে ফ্লাইট থাকে যখন পাইলটদের, তখন তারা চলে যায় আবার আসে। সো ভেরি সিকিউর ভাবে টাইট করে আমাদের টেম্পারেচার মাপা হচ্ছে, আমাদের হচ্ছে সবসময় মাস্ক ইউজ করা হচ্ছে, আমাদের হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা হচ্ছে। সো সবকিছু হচ্ছে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পরে আমরা কাজ করতেছি। আর হোটেল ইন্ডাস্ট্রি যেহেতু আমরা তো আর কমপ্লিটলি শাটডাউন করতে পারবো না, বা আমাদের করার ইচ্ছাও নাই, সো আমরা চাচ্ছি এরকম। আর এখন যেটা আমাদের ম্যানেজমেন্ট নিয়ে থেকে হচ্ছে করা হচ্ছে, যারা হচ্ছে হোটেলের ভিতরে
থাকছে এখন তারা তো আছেই, যদি কেউ চলে যেতে চায় আর হচ্ছে আর কেউ যদি নতুন করে আসতে চায় তাকে প্রপার ট্রিটমেন্ট করে প্রপার সবকিছু দেখে তারপর তাকে হোটেলের ভিতরে নিয়ে আসা হবে। সো সে নেক্সট 1 মান্থ বা 2 মান্থ যেটা আমাদের হোটেল স্যারিনা কর্তৃপক্ষ যেটা অর্ডার দেয় সেটার উপর ডিপেন্ড করে তাকে থাকতে হবে। সে কোনো ধরনের মানুষের সাথে, বাইরের মানুষের সাথে সংস্পর্শে যেতে পারবে না। সো এটা হচ্ছে আমাদের অবস্থা। আমাদের গেস্ট আছে এখনো, ইনশাল্লাহ আমরা যতদিন সম্ভব, এবং যতদিন সম্ভব না আসলে আমরা পুরো প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ইনশাল্লাহ এইভাবে ওভারকাম করার ইচ্ছা পোষণ করছে আসলে। সো আমরাও Okay. কাজ করার স্পৃহা জানাচ্ছি। ওকে, একটু আকিবের কাছে জানতে চাইবো আপনাদের কি অবস্থা, আপনাদের অপারেশনটা এখন কিভাবে চলছে দুসাই রিসোর্টে? আমাদের অবস্থাটা হচ্ছে সজীব ভাই যেহেতু বললো যে ওনারা ঢাকার হোটেল, ওনাদের কিন্তু আসলে বিজনেস মার্কেট, যারা ট্রাভেলার আছে, যারা বিজনেস ট্রাভেলার আছে তাদেরকে নিয়ে ওনাদের কাজ। আর আমাদের যারা ঢাকার বাইরে আছি, আমাদের হোটেলটা যেহেতু সিলেটে, তো আমরা কিন্তু আসলে হলিডে ডেস্টিনেশন বাংলাদেশে, যারা রিক্রিয়েশনে যাবে, কোনো অর্গানাইজেশন থেকে যখন রিক্রিয়েশনাল প্ল্যানটা করে, কিংবা কোনো ফ্যামিলি অথবা সিঙ্গেলি যারা রিক্রিয়েশনের প্ল্যান করে, তারা কিন্তু আসলে বেছে নেয় হচ্ছে আমাদের মতো রিসোর্ট অথবা হোটেলগুলো। তো তাদের ক্ষেত্রে যেই ব্যাপারটা হয়, আমাদের এখন জিরো অকুপেন্সি আছে, আর আমাদের তো টোটালি এখন লকডাউন এবং আমাদের গেস্টও নেই। আমরা যেটা করেছি, আমরা দুটো অপশন নিয়েছি, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে, আমরা যারা ঢাকা অফিসে ছিলাম, যারা অ্যাডমিনিস্ট্রেশনাল ডিপার্টমেন্ট অথবা সেলস মার্কেটিং এ যারা আছি, আমরা তো আপাতত হচ্ছে ঘরে আছি এখন, আমরা আপাতত অফিসে যাচ্ছি না, আমরা এটা মেনটেন করছি। আর রিসোর্টে যারা আছে, আমাদের কিন্তু পুরো ডিপার্টমেন্টটাই কিন্তু রিসোর্টে। তো ওইখানে হচ্ছে আমরা সবাইকে আপাতত প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে সিনিয়র যারা আছে, যারা অপারেশনে আছে কিংবা মেইনটেনেন্সে আছে, এরকম কিছু ভাইটাল ডিপার্টমেন্ট গুলোকে আমরা রিসোর্টে রেখেছি, যাতে আমাদের রিসোর্টের একটা মেইনটেনিং কস্ট আছে। প্রত্যেকটা হোটেল এবং রিসোর্টের কিন্তু একটা মেইনটেনিং ব্যাপার আছে, না হলে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আমাদের এই মেইনটেনেন্স ডিপার্টমেন্ট গুলো হচ্ছে আমাদের ওখানে অ্যাক্টিভ আছে আপাতত। বাকি যে ডিপার্টমেন্ট গুলো ছিল, লাইক এইচআর আছে, অথবা সাপোজ ফ্রন্ট অফিস আছে, এফএনবি ডিপার্টমেন্ট আছে, হাউসকিপিং ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট গুলো থেকে আমরা একজন একজন করে যারা সিনিয়র আছেন তাদেরকে রেখে বাকি এমপ্লয়ীদেরকে আপাতত আমরা বলেছি, ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যে আপাতত ঘরে অবস্থান করার জন্য, এবং আমরা এভাবেই আপাতত কন্টিনিউ করছি। পরবর্তী নির্দেশ গভর্নমেন্ট কি নির্দেশ দেয় এটার জন্য এখন ওয়েট করছি। বাট আমাদের ধারণা হচ্ছে যে ঈদের আগ পর্যন্ত তো, অথবা আমাদের রিসোর্ট কিংবা হোটেল বলেন, এগুলো ওপেন হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো আপাতত আমরা এইভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, আসলে আমরা যারা ঘরে আছি, হোটেলের বাইরে আছি, হোটেলেতে না, সো আমরাও কিন্তু আসলে আপ টু মার্ক আছি। আমরা যে বসে আছি সেটা কিন্তু না, আমরা হচ্ছে আমরা আসলে, আমি তো সেলসে আছি, আমাদের অ্যাকোমোডেশন মানে আমরা রুম সেলটা করি। সো হয়তো বা 2-3 মাস পরে যদি চলে যায়, যদি সব ঠিক হয়ে যায়, দেন তখন কিন্তু একটা বড় ধরনের ধাক্কা আসবে বা ধাক্কা আসার পসিবিলিটি আছে। সো আমরা কিন্তু সবসময় কমিউনিকেশনটা বিল্ড আপ করে যাচ্ছি। সো আর আমরা যেহেতু ওপেন আছি, আমরা বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো যখন বলে যে সজীব ভাই আমার হয়তো একটা রুম দরকার, তখন কিন্তু আমরা রুম দিচ্ছি। ঢাকার সিনারিওটা বলছি, আমাদের যেহেতু বিজনেস হোটেল, সো সেটার জন্য বলতেছি। তারপরে আমরা ফুড পান্ডাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা হচ্ছে প্রমোশন করে যাচ্ছি, সবসময় সবার সাথে কানেক্টেড থাকছি, আমরা ব্রডকাস্ট করছি মেসেজগুলো যে সবাই আপনার হেলথ ভালো থাকবেন। তাহলে কি হবে, কমিউনিকেশনটা ভালো থাকবে, কমিউনিকেশনটা তার সাথে থাকবে। একটা কোম্পানি আমাকে প্রতি মাসে হচ্ছে 200 রুম নাইট প্রডিউস করে বা 300 রুম নাইট প্রডিউস করে, তার সম্পর্কে, তার ফ্যামিলিতে কি হচ্ছে, তার কি হচ্ছে, এগুলো আমরা সবসময় কিপ ইন টাচে থাকতেছি। আর মিস্টার হৃদয় যে কমেন্টটা করছে, সেটা কমেন্ট আমি দিতে চাই ভাইয়া। সেটা হচ্ছে, যদি আমাকে একটু সময় দেন আর কি। তো হ্যাঁ, এটা হচ্ছে কি, এইচআর কিন্তু আসলে ওনারা তো হেড হান্ট করে আর সবচেয়ে বেস্ট ক্যাপেবল যারা আছে তাদের নিয়ে কাজ করে। সো প্রবলেম হচ্ছে আমরা হোটেল, আকিব ভাই হচ্ছে রিসোর্ট। সো রিসোর্টের পরে যাই, আমি আমার হোটেল দিয়ে, আমাদের হোটেল সাইনার সম্পর্কে আমি বলি যে আমার হোটেলে যদি কোনো গেস্ট না থাকে, আমরা হচ্ছে 80% থেকে 90% কিন্তু রুম গেস্ট ওরিয়েন্টেড হোটেল, রেস্টুরেন্ট পরের ব্যাপার। যদি গেস্ট না থাকে, আপনি 250 জন
এমপ্লয়ি এনে কি করবেন, কিভাবে কাজ চালাবেন, কিভাবে কস্টটা উঠাবেন। সো এইচআর যদি গভর্নমেন্ট বলে দেয় যে এখন অফিস খোলা রাখতে হবে, তারপরে আমার মনে হয় না ট্যুরিজম কিংবা প্রত্যেকটা হোটেল রিসোর্টের এইচআররা সবাইকে বলবে সবাই কাজে চলে আসেন। আই নিড টু সার্ভ, বাট আমি কাকে সার্ভ করবো যদি গেস্টই না থাকে? রাইট। সো সো এইটা অবশ্যই এইচআর দেখবে। সো আপকামিং যেটা আমাদের আসলে সাবজেক্ট ছিল যে আসলে পরবর্তীটা কি হবে, পরবর্তীটা খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। এখানে আমি একটা জিনিস জাস্ট অ্যাড করতে চাই যে আপনার এইটা থেকে উত্তরণের একটা মাত্র উপায় আছে, যে করোনাকে বাংলাদেশ থেকে শেষ করে ফেলতে হবে। তাছাড়া আপনি যদি একজন করোনা রোগীও বাংলাদেশে থাকে বা প্রতিদিন একজন দুজন করে মারা যায়, বহির্বিশ্ব থেকে কিন্তু বাংলাদেশে কেউ আসবে না। কারণ ভাইয়া আপনাকে যদি এখন বলে আপনি ইতালিতে যাবেন একটা বিজনেস পার্সপেক্টিভ, তুহিন ভাই আপনি যাবেন, আকিব ভাই আপনি যাবেন? যাবেন না, কখনোই যাবে না। সো এন্ড অফ দ্য ডে আমি যদি যেতে চাই, আমাকে অবশ্যই সেই সিকিউর কান্ট্রি করে দিতে হবে যে তোমরা আসো, এখন আর কিছু নাই। সো এইটা আমাকে এনশিওর করতে হবে। আপনি এনটিডিও করেন, যা খুশি তাই করেন, এই হোটেল ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য একমাত্রই পথ সেটা হচ্ছে এটা নির্মূল করতে হবে, করোনা থাকা যাবে না। আচ্ছা, আমাদের আরেকটা কমেন্টস এসছে, এটা আসলে আমাকে কমেন্টস করা হয়েছে সুমন ভাই আচ্ছা, সৌদি আচ্ছা। প্রবাসী। তিনি বলেছে Okay. যে আমরা তো সবার কথা শুনতেছি তুহিন ভাইয়ের বিজনেসের বর্তমান পরিস্থিতি এবং তুহিন ভাই কেমন আছেন তার বিজনেস নিয়ে। মানে আমার এখানে আমি একটা জিনিস অ্যাড করবো আপনার সাথে, আপনি বলেন তারপরে। হ্যাঁ সুমন ভাই, আমাদের ইভেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু একদম সেম, সবার যে অবস্থা আমাদেরও ঠিক সেম অবস্থা। বাট আমরা যেটা এই 2020 সাল শুরুতে আমরা যেটা প্ল্যান করেছিলাম আমাদের ইভেন্ট আছে, আমাদের 2020 এবং 2021 আমাদের জন্য খুব লাকি একটা টাইম। 2020 সালটা হচ্ছে আমাদের, আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছর পূর্তি জন্মদিন। আমরা প্রথমে কাজ করেছি, কাউন্টডাউন ক্লক করলাম। সেটা 3 মাস পরে আমরা 17 মার্চে গিয়ে আমরা পুরনো এয়ারপোর্টে একটা ইভেন্ট করেছিলাম। ওই ইভেন্টটাতে দেশের বাইরে থেকে অনেক গেস্ট আসার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেটা সংক্ষিপ্ত হয়ে যায় এবং আলটিমেটলি আমরা লাস্ট করতে পেরেছি, কিন্তু অত বড় করে আসলে আমরা করতে পারিনি। তো এই জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে কিন্তু আমাদের বিশাল আয়োজন ছিল 2020 সালে। আমরা আসলে এই সময় বসে থাকার মতো ছিলাম না, মানে বিশাল প্রোগ্রাম, লাইক ধরেন আপনার গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কর্পোরেট হাউস এবং ব্যাংকগুলোর বিভিন্ন ইভেন্ট ছিল জন্মশতবার্ষিকীকে নিয়ে। উই মিস ওয়ান মিস এবং সামনে যেই 2021 সালটা আপনি জানবেন যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের 50 বছর পূর্তি। সো ওইটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ইভেন্ট। এখন এই 2020 সালটা আমরা যেভাবে কাটাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হচ্ছে, কিন্তু 2021 সালটা যাতে আমরা ভালো কাটাতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই বাসায় আছি, আমার এমপ্লয়িরা সবাই সবার মতো যাদের মতো বাসায় আছে। আসলে অ্যাকচুয়ালি আমাদের আসলে এই মুহূর্তে মানে ইভেন্টের যে বিষয়টা, আমাদের তো আসলে ওই বাসায় বসে অফিস করার মতো ওইরকম কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে আমাদের কাজগুলা হয় হচ্ছে সব ফেস টু ফেস এবং অন স্পট, বাসায় বসে আসলে করার সুযোগ, যার কারণে আমরা অ্যাক্টিভ সার্ভিসের থ্রুতে প্ল্যানটা করেছি সবার সাথে একসাথে অ্যাড হয়ে এই বিষয়গুলো যাতে আমরা সবার সাথে সব ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে পারি এই অবস্থান। শুনুন ভাই, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আসলে আমি তো সবাইকে প্রশ্ন করি, আমাকে আসলে কেউ প্রশ্ন করে না, আমার ভেতরের ফিলিংসটা আসলে কেউ জানতে চায় না। আমরা ইভেন্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে পারলাম। সজীব ভাই, আপনি যেন কি বলতে চেয়েছিলেন আমাদের? যেটা বললাম যে আসলে যে থ্রুতে তুহিন ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্কটা গড়ে উঠেছে আসলে জানেন, সেটা কিন্তু আমরা মিস করে ফেলেছি। ইজ ওয়ান কাইন্ড অফ বিগ প্রজেক্ট ছিল, সো উই লস দ্যাট। সো এটা একটু ডেটটা পিছবে, কবে হবে উই ডোন্ট নো, সেটাই আসলে। আমরা আশাবাদী ছিলাম 2020 সাল 21 সাল অনেক ভালো বিজনেস করবো, আমাদের অনবোর্ডে অনেক ভালো ছিল, বাট অ্যাকচুয়ালি খুবই প্যাথেটিক। কিছু কিছু হোটেল শুনতেছি যে তাদের এমপ্লয়িদের স্যালারি ট্যালারি এগুলো নিয়ে হয়তো বা কাজ করতেছে কিংবা ফায়ার হচ্ছে, গভর্নমেন্টের জন্য পারতেছে না। সো এটা আসলে খুবই প্যাথেটিক যদি আমাদের ম্যানেজমেন্ট এটা যদি করে, কিংবা হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি যদি এরকম কস্ট কাটিং করে এই মুহূর্তে, সামনে ঈদ। সো এই ব্যাপারগুলা অবশ্যই বিবেচনা করা উচিত প্রত্যেকটা ম্যানেজমেন্টকে। আমি প্রত্যেকটা ম্যানেজমেন্টকেই বলবো যে আসলে আপনারা আপনাদের এটা করবেন না, এটা আপনাদের এমপ্লয়িদের হচ্ছে আপনারা দেখে রাখবেন। আমরা চাই আমাদের যারা সুপেরিয়র আছে ওনারা আমাদের দেখে রাখুক, আমাদের প্রবলেম গুলা বুঝুক আর কি। হ্যাঁ, আমি এখানে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এর আগে ওই বিষয়টা নিয়ে অনেক কথা বলেছি। তো আমার যেটা মনে হয় যে এই হোটেল এবং রিসোর্ট আকিবও আছেন,
আপনারা জানেন যে আপনারা কিন্তু এখন করোনার এই সময়টাতে এসে বিজনেসটা একটু মোটামুটি ডাউন। আর এটা শুধুমাত্র যে আপনাদের কোম্পানিটা ডাউন এটা না, এটা কিন্তু পুরো বাংলাদেশ এবং তথাপি পুরো পৃথিবী, গ্লোবাল ইম্প্যাক্ট। পুরো পৃথিবী। সো যখন ভালো সময়টা ছিল, যখন আপনার কোম্পানিটা বিজনেস করেছে, তখন কিন্তু আপনি তাদের সাথে ছিলেন। ডেফিনেটলি এখন যখন খারাপ সময়, এখন অবশ্যই কোম্পানির উচিত যে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের পাশে মানবিক থাকা। দৃষ্টিকোণ থেকে। খারাপ সময় অন্ধকার কিন্তু সবসময় থাকবে না, অন্ধকার শেষ হয়ে রাইট একটা রাইট সময় রাইট। So আসলে সবগুলো কোম্পানির প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ভালো সময় যে এমপ্লয়িগুলো আপনাদের সাথে ছিল, আজকে এই এই পরিস্থিতিতে শুধুমাত্র আপনাদের তো না, প্রত্যেকটা সেক্টরের সমস্যা, তাদের পাশে আসলে সবাই দাঁড়াবেন। আকিবের কাছ থেকে এবং দুইজনের কাছ থেকে আমি বিদায় নেব, তার আগে ছোট্ট দুটো প্রশ্ন করে নেব, কারণ অলরেডি আমাদের সময় পার হয়ে গেছে। হ্যাঁ, সময় পার হয়ে গেছে, টাইমের কোনো লিমিটেশন নেই, তারপর আমরা কয়েকটা প্রশ্ন একটু জিজ্ঞাসা করে নেই। দুটাই রিসোর্টের বর্তমান ভবিষ্যৎ প্ল্যানটা কি আকিব? আচ্ছা, আসলে একটু বলতে গেলে একটু ইলাবোরেট করেই বলতে হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি ফার্স্টে ট্যুরিজম নিয়ে কথা বলি, দেন হচ্ছে আমি আমাদের রিসোর্টটাতে আসি। ফার্স্টের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা কিন্তু হচ্ছে মানুষের বলতে গেলে হচ্ছে এটা হচ্ছে নেসেসারি প্রোডাক্ট না, এটা কিন্তু আসলে একটা লাক্সারি প্রোডাক্ট। মানুষ তার পার্সোনাল ব্যক্তিগত যত ধরনের রিকোয়ারমেন্ট আছে এগুলো পূরণ করার পরেই কিন্তু সে রিক্রিয়েশনে যায়, সে ঘুরতে যায় তার প্রয়োজন কিংবা বিজনেসের ক্ষেত্রে। সে কিন্তু তার আপনি ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে একভাবে দেখতে পারবেন না, বিকজ অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা কিন্তু ম্যাস। যেরকম আপনি বলতে পারেন এটার মধ্যে কি কি ইনক্লুডেড, এটার মধ্যে হোটেল ইন্ডাস্ট্রি আছে, এটার মধ্যে রেস্টুরেন্ট অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি আছে, এটার মধ্যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি আছে, এটার মধ্যে ট্রাভেল ইন্ডাস্ট্রি আছে। আসলে প্রত্যেকটা মিলেই কিন্তু আসলে এই ট্যুরিজম অথবা ট্রাভেল বলেন, হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলেন, পুরোটাই কিন্তু একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। যেরকম আপনি লক্ষ্য করবেন যে বাংলা ওয়ার্ল্ডে এখন কিন্তু সকল এয়ারলাইন্স কিন্তু বন্ধ। তো এই যে এয়ারলাইন্স গুলো বন্ধ হয়ে গেছে তাদের উপর কি যে এই যে একটা ব্যাড ইম্প্যাক্ট, কারণ এয়ারলাইন্স মেইনটেনেন্স কস্টটা কিন্তু অনেক হাই। অনেক কোম্পানি আছে যারা এয়ারক্রাফট গুলো সেল করে দিচ্ছে, ভেঙে ফেলছে। কারণ কি? কারণ এটা ভেঙে ফেললে কিংবা এটা অফ করে দিলে তার লসের পরিমাণটা কম আসবে, অথবা এটা কিন্তু হাতিপালা মতোই কিন্তু অনেক ব্যাপারটা চলে আসছে, কারণ এটার মেইনটেনেন্স কস্ট অনেক হাই চলে যায়। সো এই যে আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি, লাইক হোটেল বলেন, রিসর্ট বলেন, এয়ারলাইন্স বলেন, এগুলো কিন্তু খুব লাভিশ প্রোডাক্ট, খুব কস্টলি প্রোডাক্ট। এগুলোকে মেনটেন করাটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এমত অবস্থায় যেখানে আমাদের রেভিনিউ নেই। সো এইটার জন্য একটা যেই উপায় কিংবা আমরা এখন যেটা মানে কোম্পানির পক্ষ থেকে কোম্পানিরা যেটা করছে সেটা করছে, এমপ্লয়ি তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে যে কস্ট কাটিং করার, এমপ্লয়িদের অফ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যারা এই ইন্ডাস্ট্রি গুলোতে আছে, এক একটা হোটেল কিংবা এক একটা এয়ারলাইন্স, এগুলো কিন্তু আপনি দেখবেন যে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট। কারণ ঢাকার এক একটা হোটেলের যেই কস্ট, কোনো হোটেলই কিন্তু মানে আমার মনে হয় না যে 10-15 তলার কমে আছে। সো এই যে হোটেলগুলোর মালিক কিংবা এই যে রিসোর্ট গুলোর মালিক, তারা কিন্তু আসলে এই যে প্রপার্টি গুলোর কিন্তু হাজার হাজার কোটি টাকার আসলে বিজনেস তারা করেছে, কিংবা তাদের প্রজেক্ট গুলি হচ্ছে অনেক কোয়ালিটি এবং কোয়ালিটিফুল প্রজেক্ট। তো তারা কিন্তু আসলে দিন আনে দিন খায়, ব্যাপারটা কিন্তু এরকম না। তাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাদের কিন্তু ব্যাকআপে অলরেডি আছে। আমরা যে এতদিন ধরে যে বিজনেস গুলো দিয়েছি কিংবা করেছি, এটার এগেনস্টে অ্যাটলিস্ট আমরা হোটেল এমপ্লয়িরা 3 মাস, হ্যাঁ আমাদেরও একটা মানবিকতা দিক আছে, আমরাও বুঝছি যে মালিকরা পারছে না, তারা যদি পুরোপুরি বিজনেস জিরো হয়ে যায় সে আমাকে বেতন দিবে কোত্থেকে, এটাও একটা চিন্তার বিষয়। আবার আমাদের ব্যাপারগুলো তো মালিকদের চিন্তা করতে হবে যে আমরা যারা এতদিন ধরে জব করে এসেছি কিংবা তাদেরকে সার্ভিসটা করে দিয়েছি, এই যে আমাদের যে পিক সিজন আমরা যেটাকে বলি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4টা মাস হচ্ছে পিক সিজন ধরা হয় এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। কারণ এই 4টা মাস হচ্ছে শুধু বাংলাদেশ না, এটা গ্লোবালি মানুষ ট্রাভেল করেন। যারা বিদেশে থাকে তারা দেশের বাড়িতে আসে, মানুষ হলিডে পায়, বাচ্চাদের ছুটি থাকে, ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় যায়। তো এই যে টাইমগুলোতে কিন্তু আমরা কিন্তু কোম্পানিদেরকে ব্যাকআপ দিয়ে এসেছি, তাদেরকে কিন্তু বিজনেসটা জেনারেট করে দিয়ে এসেছি। তো এমত অবস্থায় আমাদের প্রত্যাশা থাকবে কোম্পানিগুলোর প্রতি
তারা যাতে সহৃদয় হয় এবং আমাদের এই ব্যাপারগুলো দেখে, এটা হচ্ছে কোম্পানির প্রতি আমাদের আহ্বান। আর আমাদের এন্ড থেকে যেটা করার সেটা হচ্ছে অ্যাজ এ সেলস গাই, অ্যাজ এ সেলসম্যান হিসেবে আমরা মার্কেটিং এ যারা আছে আমরা কিন্তু প্রতিদিনই আমরা কিন্তু আমাদের অ্যাক্টিভিটিটা কমিয়ে দেইনি। আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আগে হয়তো বা আমরা যখন অফিসে যেতাম তখন আমরা ডেস্ক জব করতাম, একটা রুটিন করে আমরা সেলস কলে যেতাম, সেলস ভিজিটে যেতাম, বিভিন্ন এমপ্লয়ীদের বিভিন্ন কোম্পানিদের সাথে আমরা ফলো আপ রাখতাম, ইমেল করতাম, ফোন ফলো আপ দিতাম, এভাবে তাদের সাথে ইন্টিমেট থাকতো আমাদের। এখন যেটা হচ্ছে, এখন হয়তো অফিসিয়ালি হচ্ছে না, কিন্তু সজীব ভাই বলেছে যে আমরা কিন্তু আমাদের যে গেস্টরা আছে তাদেরকে কিন্তু আমরা কিন্তু তাদের খোঁজ খবর নিচ্ছি, তাদেরকে নক দিচ্ছি, তাদেরকে হয়তো একটা উইশ মেসেজ দিচ্ছি, তাদেরকে একটা কনসার্ন একটা মেল পাঠাচ্ছি, আমরা তাদের সাথে কিন্তু আমরা অ্যাটাচ আছি। অবস্থা যখন ভালো হবে ইনশাল্লাহ তারা কিন্তু আমাদের সাথে থাকবে। আর আমাদের এখান থেকে করণীয় হচ্ছে, আমি যেটা মনে করি, করোনার যে ব্যাপারটা এটা তো আসলে মহামারী, এটা তো আল্লাহ ভালো জানেন, ভালো বুঝেন। আমার মনে হচ্ছে যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততদিন এই করোনার প্রভাবটা অতটাও কমবে না, এবং এটাকে কমিয়ে আনাটা খুব টাফ হয়ে যাবে। আর বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড হিসেবে, যেখানে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি গুলো হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে থার্ড ওয়ার্ল্ড হিসেবে আমরা কতটুকু প্রোটেস্ট করতে পারবো এটা অনেকটা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের এক তো হচ্ছে ওরকম আমাদের মেডিকেল ইকুইপমেন্ট নেই, আমরা চিকিৎসা ব্যবস্থা ওইভাবে করছি না, সবকিছু ফিসাবিলিল্লাহ বলে আমরা ছেড়ে দেই যে না কিছু হবে না আমাদের। তো এইভাবে আসলে যদি আমরা খামখেয়ালি করি কিংবা কেয়ারলেস হিসাবে আমরা দেখাই তাহলে তো আসলে দিন দিন জিনিসটা বেড়েই যাবে। এটা কিন্তু আসলে কমার রেসটা কিন্তু আসলে খুব কম মনে হচ্ছে। তো এমতো অবস্থায় দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে এইভাবে যদি চলতে থাকে কন্টিনিউয়াসলি, অলরেডি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে 6.5 কোটি টাকার উপরে লস হয়ে গিয়েছে অলরেডি। বিভিন্ন প্রতিবেদনে আমি দেখেছি যে এরকম একটা ফিগার অলরেডি লস করেছে। তো এমত অবস্থায় হচ্ছে ফার্স্টলি যেটা আমাদের পদক্ষেপ থাকবে, আমাদের ট্যুরিজম সেভ করতে হবে, এবং এই যে মালিকগুলো বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন ভাবে যে তারা যে প্রতিষ্ঠানগুলো করেছে, ব্যাংকের ইন্টারেস্টটা মাফ করে দিতে হবে, কিংবা এটা যেভাবে তারা ভালোভাবে গভর্নমেন্ট তাদেরকে হেল্প করতে পারে এইটা নিতে হবে। প্রণোদনা গভর্নমেন্ট দিতে পারে, প্রণোদনা দিতে পারে, এটা তো আমরা দেখেছি শুধু মুখে মুখেই আসলে প্রণোদনা হচ্ছে, মানে আদৌ কতটুকু পাচ্ছে, কিংবা যেই একটা কোম্পানিকে প্রণোদনাটা দিচ্ছে সেটা সঠিক পার্সনের কাছে যাচ্ছে কিনা, এটা একটা মানে তত্ত্বাবধায়কের মাধ্যমে এটা জিনিসটা তদারকি হতে হবে। 2, 3 হচ্ছে আমাদের ভুলে গেলে হবে না যে মানুষদেরকে আসলে উদ্বুদ্ধ করতে হবে, যে সচেতন করতে হবে আসলে মানুষকে, তাকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে যে মানুষকে একজন আরেকজনকে হেল্প করতে হবে এবং তাদেরকে সান্ত্বনা দিতে হবে। কারণ আমরা কিন্তু আসলে অনেকটা ডেসপারেট হয়ে যাই, মানে জাতিগতভাবেই আমরা হচ্ছে কি কিছু হলেই অনেক ডেসপারেট হয়ে যাই, আমাদের ডিসিশন নিতে একটু কষ্ট হয়ে যায়, আমরা প্রপার ডিসিশনটা নিতে পারি না। তো এখান থেকে আমাদের একটু ধৈর্য ধরতে হবে আর কি, আল্লাহর উপর ভরসা করতে হবে। আমরা যে যার ধর্মে যেখানেই আছি না কেন আমাদের প্রার্থনা করতে হবে যাতে এটা তাড়াতাড়ি দূর হয়ে যায়, এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে ঘোরার জন্য। যারা, কারণ অবস্থা যদি আল্লাহ করুক যখন এটা ভালো হবে, হয়তোবা পর্যটন অনেকটা ধ্বংস হয়ে গেলেও আমি মনে মনে এজ এ মানুষ হিসেবে আমি খুব পজিটিভ মানুষ, আমি নেগেটিভ কথা খুব কমই বলি। আমি মনে বিশ্বাস রাখি ইনশাল্লাহ ভালো হবে একদিন, অন্ধকার দূর হবে। তো আমি পজিটিভ বলতে গেলে এরকমও হতে পারে যে আমরা যে এই যে ঘরে লকডাউন হয়ে আছি 2 মাস 3 মাস, যদি এরকম হয় যে 1 বছর লকডাউন হয়ে যায়, তখন কিন্তু মানুষের মধ্যে একটা প্রবণতা কাজ করবে যে আমি তো শিকল ছেড়ে বের হলাম, এখন আমি কি করব, এখন আমি ঘুরতে যাব, কোথায় যাব, যাই কক্সবাজারে যাই। 1 বছর হয়ে গেছে কিংবা 1.5 বছর হয়ে গেছে কক্সবাজারে যাচ্ছি। ভাই একটা কোশ্চেন ভাই, পকেটে টাকা না থাকলে ঘুরতে যাবে না? তাকে বলে নিলাম যে এটা তো লাক্সারি প্রোডাক্ট। তো এই যে মানুষ কিন্তু আসলে যদি কিছু না হয় ভাই, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এমনও অনেক মানুষ কিন্তু এখনো আছে যাদের কিন্তু টাকার প্রবলেম নেই। এক্স্যাক্টলি, আমি এটা বলবো আপনি এটা কিভাবে প্রমাণ পাবেন? সেটা হচ্ছে যে এই যে পয়লা বৈশাখ গেল, আপনি অনেককেই দেখবেন বাসায় কিন্তু তারা নতুন নতুন জামা, পয়লা বৈশাখের জামা পরেছে, ছবি দিয়েছে, ভিডিও দিয়েছে, দেয়নি?
ট্রু ট্রু ট্রু, Right. আই এগ্রি। ঈদ আসতেছে, ঈদেও দেখবেন সেম এরকম হবে। সেম। So আমরা সবাই আপনার অনলাইনে তো বিক্রির ধুম পড়ে গেছে, এবং কি যারা হচ্ছে মার্কেট ব্যবসায়ী, শপিং মল ব্যবসায়ী, তারা হচ্ছে শপিং মল খোলার জন্য ট্রাই করতেছে। নাথিং টু সে। না, তাদেরও তো আসলে ব্যবসাটা করতে হবে, কারণ তারা এক্স্যাক্টলি। সিজনটাই হচ্ছে এই ঈদ পুজো। বাট ভাইয়া আপনি যদি বেঁচেই না থাকেন, আপনার ঈদ পুজোতে কি হবে? সেটা তো সেটা তো ঠিক আছে, সেই বিষয়টাই চিন্তা করেই তো গভর্নমেন্ট হয়তো বা এক্স্যাক্টলি। ওইরকম এখন নিতে পারেনি। আমি সজীব ভাইয়ের কাছে লাস্ট একটু যাবো যে আপনাদের হ্যাঁ, সারিনার পরিকল্পনাটা কি, মানে করোনা পরবর্তীতে আপনাদের পরিকল্পনা কি আছে এরকম? অ্যাজ পার আই নো, এবং কি যেভাবে কাজ করতেছি আমরা হোটেল সারিনার তরফ থেকে, আমরা ক্লোজ ডাউন করব না একেবারেই, বিকজ আমাদের রেস্টুরেন্ট গুলোতে কাজ চলতেছে, আমরা বাইরে থেকে কিছু অর্ডার পাচ্ছি, যেটা হচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি। আর যেহেতু ভাইয়া গ্লোবাল যদি চলতে হয়, যদি পৃথিবী চলতে হয়, কিছু মানুষের কাজ করতেই হবে, সেটা ঘরে বসে হোক, হোটেলের জন্য হোক, কিছু না কিছু করতে হবে। ফুড ইন্ডাস্ট্রি, আপনার ফুড তৈরি করতে হবে, নাহলে মানুষ খেতে পারবে না। কৃষক যদি যদি তৈরি না করে, যদি ওরা না করে, আমরা খেতে পারবো না, যতই লকডাউন করেন। আপনি ইউএস এর দিকে তাকান, এখন ইউএসএ কি করতেছে, যে লকডাউন মানবো না, আমাদের ছেড়ে দেন, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা কাজ করবো। আইটি কাজ করে যাচ্ছে, কাজ কিন্তু করে যাচ্ছে। তো সেটার জন্য কিন্তু যে নিকৃষ্ট শহরে হলেও সেখানে মানুষের যেতে হবে, বিকজ তাদের কাজ করতে হবে, কাজ ছাড়া কানেক্টেড থাকা যাবে না। তো সেটার জন্য দেখা যায় যে হোটেল সারিনাতে কিছু গেস্ট হয়তো আমরা পাবো, যেটা আমরা লাস্ট 1 মান্থ 2 মান্থ ধরে পেয়ে আসতেছি, 10টা রুম, 20টা রুম, আমরা কার্যক্রমটা মানে চালিয়ে যাচ্ছি। তো আমাদের ইন ফিউচার যেটা হচ্ছে, যদি কেউ হোটেলের ভিতরে থেকে থেকে অনেক বোর হয়ে যায়, কিংবা 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, সে চলে যেতে চায়, হয়তো বা একেবারে ওর সিনারিও, যে হয়তো বা কোম্পানি চলতেই পারছে না, একেবারে 20 জন বা 30 জন নিয়ে অপারেশন চালাচ্ছে, হয়তো বা 20-30 জনের স্যালারি দিচ্ছে, আর কারো স্যালারি দিচ্ছে না, 30 জন চলুক, এইভাবে যদি আমরা 1 মাস 30 জন, আবার আরেক 30 জন, আরেক 30 জন, এভাবে যদি চলে, সেক্ষেত্রে আমাকে যদি 1 মাসে স্যালারি দেওয়া হয়, আমি কিন্তু পরের মাস কোনো না কোনো ভাবে চলতে পারবো। কিংবা আবার আমার এক কলিগরা 2 মাস পরে আবার ডাকলো, সে কিন্তু চলতে পারবে। সো এইভাবে আমাদের এখন করার ইচ্ছা আর কি। সো আরেকটা জিনিস যেটা আমি একটু জাস্ট শেয়ার করবো, যে সবসময় প্রণোদনা তো দরকার নেই ভাই। আমরা যাদের আন্ডারে কাজ করি, আমাদের প্রত্যেকটা হোটেলের রেভিনিউ এর এক্স্যাক্টলি ফিগার আমি না বলি ভাইয়া, প্রতি মাসে যতই ব্যাংক লোন থাকুক, যত কিছু থাকুক, ব্যাংক লোন তো গভর্নমেন্ট বন্ধ করে দিছে, আপনার ব্যাংক লোনের তো দরকার নাই। আপনি হচ্ছে আপনার আপনার কোম্পানির এমপ্লয়ারদের স্যাক করতে পারতেছে না, বিকজ অফ দ্য গভর্নমেন্ট প্রেশার, নাহলে কিন্তু স্যাক হয়ে যাইতো। আমি এটার জন্য, আমি 2-3 দিন যাবত একটা কথা জিনিস ঘুরতেছে ভাইয়া, আপনি যদি 50,000 টাকা কামান বা 30,000 টাকা কামান প্রতি মাসে, আপনার বাসায় যদি একটা বুয়া থাকে, আপনি কি তাকে 2 মাস চালাতে পারবেন না? নাকি প্রথম দিনই বলবেন ভাইয়া সব কাজ আমি করব? কিংবা আপনার মানবিক দিক থেকেও যদি বিবেচনা করেন, আপনি তো 2টা মাস তাদের চালাবেন, বা 1টা মাস চালাবেন, যে ভাই আমরা কোনোভাবে পারতেছি না, 1টা মাসের স্যালারি নাও, তোমার আসার দরকার নাই, তুমি থাকো, সেভ যখন হবা তখন আবার চলে আসবা। আমরা কি সেই লেভেলের? আমরা বলি সবসময় লাক্সারি হোটেল, 5 স্টার হোটেল, এত টাকার প্রপার্টি, এত টাকার রিসোর্ট, এত কোটি টাকার, সব ক্লাসি পিপুল আসবে, যাদের বাইং ক্যাপাসিটি, যারা হচ্ছে এক রাতের জন্য 10-15 হাজার টাকা সেল করতে পারবে, সেই সব লোক আসবে। আমাদের প্রপার্টি কি এতই ভ্যালুলেস যে আমরা 1 মাস চালাতে পারবো না? 1 মাসের জন্য আমার হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য প্রণোদনায় চলতে হবে? কি করছে আমরা, কি ব্যবসায়ীরা কি করছি আমরা? আমি আমার বাসায় যদি একটা বুয়া থাকে, তাকে যদি আমি 2 মাস না দিতে পারি, তাহলে আমি কিভাবে চলছি? আমার তো মানে এটা কোনো, আমার কোনো ফিউচারের মধ্যেই পড়ে না, প্ল্যানিং এর মধ্যেই কোনো পড়ে না। এক্স্যাক্টলি, যারা প্রত্যেকটা কোম্পানির কিন্তু ভাইয়া আসলে আমি এক্স্যাক্টলি, সরি, একটা রিস্ক ম্যানেজমেন্টের একটা থাকতে হয়। ডেফিনেটলি সব মাসে আপনার একরকম বিজনেস থাকবে না। আমি একটু ইন্টারাপ্ট আমরা করতে চাচ্ছি সজীব ভাই, হ্যাঁ, আপনার আমি জাস্ট হ্যাঁ বলেন। আপনার কথার সাথে তাল দিয়েই বলতে চাচ্ছিলাম, বেসিক্যালি হচ্ছে যে আমরা যারা এমপ্লয়িরা আছি, আমরাই কিন্তু এন্ড অফ দ্য ডেতে এত কষ্ট করে আমরা সেলসে বলেন, অপারেশনে বলেন, যারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের পার্সন, আমরা সবাই সবার এই কষ্ট দিয়েই কিন্তু আমরা কোম্পানিকে অথবা মালিককে আমরা এই রেভিনিউ গুলো জেনারেট করে দিয়েছি। ডেফিনেটলি যার যার জায়গা থেকে আমরা বেস্ট বেস্ট সার্ভিস দিয়ে ট্রাই করেছি। তো সার্ভিসটা আপনি আপনি একটা মাস পেন্ডামিক সিচুয়েশন, খুব বাজে সিচুয়েশন গেল,
একটা মাস থাকতে পারবেন না, তাহলে তো এরকম হবে এখন স্যাক করে দিচ্ছে, এখন স্যালারি দিচ্ছে না, এটা করতেছে না, ওটা করতেছে না। আমার ভিতরে তো একটা জেদ কাজ করবে, আমাদের ভিতরে তো জেদ একটা কাজ করবে এবং এটা কাজ করবে, নেগেটিভ ইম্প্যাক্ট করবে, কারণ নেগেটিভ ইম্প্যাক্ট করবে যে ও আমাকে বাজে সিচুয়েশনে আমাকে স্যালারি দেয়নি, আমি কাজ করবো না ওখানে, আমি যখন সুযোগ পাবো আমি চলে যাব, আমি এই চলে জিনিসগুলো যেতে দেখবো পারে। না। এবং আজকে আজকে এভাবে করেই কিন্তু ইন্ডাস্ট্রি গুলো তার যেই কোয়ালিটি ম্যান পাওয়ার আছে সেটা কিন্তু আস্তে আস্তে তারা ডিস্ট্রয় হবে। হারাবে। এবং আকিব ভাই, এটা আপনি যখন হচ্ছে কোয়ালিটি ম্যান পাওয়ারটা চলে যাবে, যখন কোয়ালিটি ম্যান পাওয়ারটা থাকবে না ইন্ডাস্ট্রিতে, তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা সার্ভিস কোয়ালিটিটা ফল করবে এবং আর বিজনেস ডাউন হবে। আর এটা ভাই আরেকটা জিনিস কিন্তু ভাই, আজকে দুসাই যদি স্যালারি না দেয়, আপনি যদি সুলতান গ্র্যান্ড সুলতানে যদি স্যালারি দেয়, ওনার মার্কেটে কিন্তু এমনিতে একটা একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যাবে, যে এত বাজে সিচুয়েশনে কোম্পানি তাদের এমপ্লয়ীদের সাথে ছিল। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ, মানে এটা কি বলবো, এটা একটা মার্কেটিংও হয়ে যাবে, ভালো ইম্প্যাক্ট কিন্তু রাইট। করবে মার্কেটে। আজকে যদি আমার এবং কোম্পানি আমাকে এই স্যালারি না দেয়, হয়তো বা আমি কাউকে বলবো না, অবস্থা বাট এটা নিয়ে কিন্তু পাবে, ম্যাসিভ একটা তারা কিন্তু প্রবলেম হবে। কোম্পানির প্রতি সবসময় লয়াল হয়ে থাকবে। ডেফিনেটলি। আর একটা জিনিস, শুভ আমার কলিগ মনে হয় আমাকে আমাদের একটা কমেন্ট করেছে, লাইক যে এটা প্যানিক সিচুয়েশনটা, আমার কলিগও এক্সিকিউটিভ সেলস, আমরা একসাথে কাজ করি আর কি। After lockdown, how many days need to recover hotel and resort industry? Do you guys think it will be receiving within a year? সো এরকম একটা আমি কমার্শিয়াল আমি যেটা শুভকে বলবো, শুভর সাথে আমার প্রতিদিনই কথা হয়, আমার ছোট ভাই, অনেক কথা বলি আমরা একসাথে, সো কাজও করি। আমার মনে হয় একদিন দেখা হয়েছিল ওনার সাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ, শুভর সাথে দেখা হয়, আমরা একসাথেই কাজ করি আর কি। সো এটা হচ্ছে ভাইয়া, আকিব ভাইয়ের সাথে আমি একমত, যেটা হচ্ছে এটার যে ভয়াবহতা বা কিংবা হচ্ছে এটার হচ্ছে আপনার যে ভয়টা, যেদিন অ্যান্টিডিউটটা আপনার টিকাটা বের হয়ে যাবে, যেদিন ভ্যাকসিনটা বের হয়ে যাবে, সেদিন 50%, মানে 50% আপনার হচ্ছে মানুষ মানে এই প্যানিক থেকে সুস্থ হয়ে যাবে, যে এখন Right. বাঁচার একটা ইচ্ছা চলে আসবে, যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো বা করোনা এফেক্টেড হয়েছি, বাট ভ্যাকসিন আছে, এটা আত্মবিশ্বাস চলে আসবে। আত্মবিশ্বাস আর চলে যে আসবে। সিচুয়েশন ওভারঅল সিচুয়েশন, সেটা একদিন, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাসে হবে না। 1920 সালের যেটা হয়েছিল স্প্যানিশ ফ্লু, সেটা 3 বছর সময় লেগেছিল। সো হয়তো বা আমাদের সেই করোনা সিচুয়েশনটা 3 বছর লাগবে না, বিকজ অ্যাডভান্স ওয়ার্ল্ড, এখন অনেক কিছু নিয়ে কাজ করা হতেছে, ভ্যাকসিন আসতেছে, অক্সফোর্ডে যে লেডিটা তৈরি করতেছে, হয়তো বা এটা যদি কাজ করে অনেক তাড়াতাড়ি চলে আসবে। বাট 1 বছর সেই আপনি যদি লাস্ট ডিসেম্বর জানুয়ারির যে প্রেশারটা বলেন, যেরকম প্রেশার আমরা করেছি, সোল্ড আউট 180টা রুম আমাদের সোল্ড আউট, সেই সিচুয়েশন যেতে 1 বছরের বেশি লাগবে, টু বি ভেরি অনেস্ট, 1 বছরের বেশি লাগবে। বাট আমরা ঢাকার হোটেল হিসেবে আমরা হয়তো বা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা 1 বছরের আগে কিছু ফোর্স পাবো, মানে আমরা কিছু গেস্ট পাবো, বিকজ আমাদের ঢাকাতে, বাংলাদেশে কিন্তু অনেক মানুষ ইনভেস্টমেন্ট, ইন্ডিয়া বলেন, ইউএসএ বলেন, কানাডা বলেন, চায়না বলেন, অনেক মানুষ ইনভেস্টমেন্ট, তাদের বিজনেস করতে হলে ঢাকাতে আসতেই হবে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি কাজ করতে হলে ঢাকাতে আসতেই হবে। সেক্ষেত্রে আমরা 50% বা 40% অকুপেন্সি আমরা এই বছরের শেষ নাগাদ কিংবা জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো বা পেতেও পারি। সো আরেকটা জিনিস হচ্ছে, এখন পর্যন্ত যে পেন্ডামিকটা দেখতেছি, যে ফার্স্ট ওয়ার্ল্ড যেটা বললেন, যে ইউরোপের কথা বললেন, ইউএস এর কথা বললেন, বাংলাদেশে আমরা চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি যে চাই না এরকম কিছু হোক, বা যেভাবে যাচ্ছে, আল্লাহ যদি আরেকটু ভালো হয়ে যায়, এনটিডিও যদি চলে আসে, সেক্ষেত্রে হয়তো বা আমরা 1 বছরের আগে রিকভারি করতে পারবো, বাট ওভারঅল ইনশাআল্লাহ। রিকভারি 1 বছর 2 বছরের আগে সম্ভব না। আর এটা ঠিক আছে। আকিব ভাইয়ের জন্য আরেকটু বেশি থাকবে, বিকজ আমার পকেটে যখন কিছু লেজার টাইম কাটানোর মতো টাকা থাকবে, তখন কিন্তু আমি যাব, তার আগে কিন্তু যাব না। রাইট। আর দেশের বাইরে থেকে কিন্তু গেস্ট আপনাদের টার্গেট মার্কেট না, টার্গেট মার্কেট দেশের বাইরে গেস্ট গুলো আমাদের, তারা হয়তো বা, তাদের হয়তো বা আমাদের ঢাকাতে আসতেই হবে, বাট আপনার শ্রীমঙ্গলে বা মৌলভীবাজার না গেলেও চলবে। বাট আপনাদের যেটা হচ্ছে, বছরে আমরা একটা পিকনিক করবো, হচ্ছে স্যারিনাতে একটা পিকনিক করবো, আমরা দুসাই যাব, এরকম কিছু, আমরা কিন্তু এবছর সেটা করব না। সো আপনাদের রিসোর্টটা আমাদের থেকে বেশি ঝুঁকিপূর্ণ, অ্যাজ পার আমি বিলিভ করি আর কি। এবং এই জিনিসটার টেনশনটাই হচ্ছে আমাদের বেশি, কারণ আমাদের যেহেতু একটা রিসর্ট এবং রিক্রিয়েশনাল মানে একটা প্লেস, আমাদের আপনাদের মতো, আপনাদের যেরকম 80 to 90% গেস্টই হচ্ছে বিজনেস ট্রাভেলার, আমাদের এটার পার্সেন্টেজটা খুবই কম, আমাদের হচ্ছে 25 to 30% হচ্ছে বিজনেস ট্রাভেলার। যেরকম সিলেটের আশেপাশে যেই জায়গাগুলো আছে, এখানে যেই ধরনের পাওয়ার প্ল্যান্ট কিংবা প্রজেক্ট গুলো চলে,
হয়তোবা তাদের কিছু গেস্ট আমরা পাই। তো রাইট রাইট এইভাবে এটার পার্সেন্টেজটা খুবই কম, তারপরেও হচ্ছে আমরা এখনো ওরিড এই ব্যাপারটা নিয়ে যে এখান থেকে উত্তরণের যে পরবর্তী পদক্ষেপটা আহ, এটা তো আসলে এখন সঠিকভাবে বলা যাচ্ছে না যে এখন কি হবে। তো আপাতত এটার পরবর্তী পদক্ষেপটা হচ্ছে যে অলরেডি তো আমরা অনেক ক্ষতির মুখে চলে গিয়েছি, এবং এই বিজনেসটা রিকভার করতে আমাদের আমরা যেটা প্রজেকশন করেছি, এই প্রজেকশনে আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রায় আহ, দুটো ঈদ দুটো ঈদ বলতে হচ্ছে 2 বছর, আমরা যেহেতু ট্রাভেল হোটেল হলিডে মার্কেট, আমরা হচ্ছে ঈদটাকে হচ্ছে হলিডে কাউন্ট করি, ফার্স্ট হলিডে হিসেবে দুটো ঈদকে হচ্ছে আমরা প্রাধান্য দিই। তো আমাদের মিনিমাম 2 ঈদ লাগবে, মানে 2 বছর লাগবে পুরো ব্যাপারটা আমাদের কভার আপ করতে। রাইট 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 আমি জাস্ট তুহিন ভাই একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, জাস্ট অনেক সময় হয়ে গেছে, আসলে আর সময় নিব না, অনেক কথা হয়ে গেছে। সো যেটা হচ্ছে যে আহ, আসলে বিপদে পড়লে হয়তো অনেক মানুষ চেনা যায়, অনেক কিছু করা যায়। সো আমি কোম্পানি আমরা যেখানে জব করি বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটা ইন জেনারেল কোম্পানিকে আমি বলতে চাই যে আপনারা আপনাদের এমপ্লয়িকে একটু সময় দেন, দেখবেন আমরা বেস্ট কিছু করে দেখাবো, বেস্ট কিছু দিব। হয়তো বা সামনে ঈদ আছে, এটা আছে, এটা আছে। যেমন ভাই আসলে কি এই প্যান্ডামিক সিচুয়েশনটা বাংলাদেশে হয়তো বা অত ন্যাস্টি ভাবে কাজ করে না ইউএস এর মতো। আমাদের হয়তো বা আল্লাহর একটা দান আছে, অশেষ রহমত আছে, এইসব কিছু আছে। সো এটা ছাড়া সম্ভব না। বাট আমি কোম্পানিদের কাছ থেকে আবারও বলবো যে আপনি আশেপাশের যারা আপনি যাদের নিয়ে কাজ করেন, এটা একটা ফ্যামিলি। আমরা ফ্যামিলি বলি, একটা ফ্যামিলি। আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলির নিচে ফ্ল্যাটে যদি কেউ না খেয়ে থাকে, আমার কাছে যদি অনেক চাল থাকে, আমি তাকে তাকে না দিয়ে আমি যদি খাই, এটা আসলে ঠিক হবে না। যেমন আমি একটা জিনিস ছোট্ট কিছু অ্যাড করতে চাই। এখন সিচুয়েশনটা কেউ কিন্তু এখন পোলাও মাংস বিরিয়ানি খেতে চাবে না, এখন চাবে আমাদের মালিকদের প্রতি যে মানে কোনো কিছু না হলেও এমপ্লয়ীদের বেসিক স্যালারিটা যাতে তারা পেয়ে যায়। আমাদের আমি জাস্ট অ্যাড করবো যেটা হচ্ছে যে আপনারা একটু এমপ্লয়িকে স্যাক করেন না, এমপ্লয়িকে একটু বুঝেন, একটু 1-2 মাস হয়তো বা স্যালারি ট্যালারি দেন, তারপরে কিন্তু তারা নিজেরাই বলবে বস ঠিক আছে আমরা কাজ করতেছি, বা আমরা আমাদের বেঁচে থাকার জন্য চলার জন্য কিছু টাকা পয়সা আছে, ওইখানে না। এন্ড আরেকটা জিনিস কি, আমরাও কিন্তু মনুষ্যত্বহীন না, আমরাও কিন্তু বুঝি, আমরাও কিন্তু একটা পার্ট আপনার পরিবারের। যেমন আমরা কি করলাম, আমরা বসে থেকে অনেক ত্রাণে কাজ করলাম। আমার গ্রামে আমরা 270টা ফ্যামিলিতে আমরা হচ্ছে কিছু ত্রাণ দিয়েছি বেঁচে থাকার জন্য, যাদের করা সম্ভব। এটা 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 একটা কম্বাইন সিস্টেম। ট্যুরিজম, আপনার কাছে টাকা নাই, আপনার হচ্ছে আপনার লোন, ব্যাংক লোন সব বন্ধ করে দিয়েছে, আপনি হচ্ছে এমপ্লয়ীদের একটু দেখেন, এমপ্লয়ীরা আপনাদের হচ্ছে ইন ফিউচার করবে। আমরা তো বেস্ট করি, এজন্যই আছি। আর কিছু কিছু কোম্পানি বলেছে যে আমাদের এত সুন্দর দক্ষ সব কোম্পানির লোকজন, আমরা একে ছাঁটাই করব না। বাট এন্ড অফ দ্য ডে যদি আপনার জব থাকলো, আপনার পকেটে যদি টাকাই না থাকলো, আপনার ফ্যামিলিকে নিয়ে যদি আপনি চলতেই না পারেন, দেন ওই জব থাকার তো কোনো মানেই হয় না। সো আমি 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 হচ্ছে তুহিন ভাইকে আবার ধন্যবাদ দিব যে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য। আর ছোট মানুষ, কয়েকদিন যাবত হোটেল ইন্ডাস্ট্রিতে এসেছি আমাকে ইনভাইট করার জন্য। বাট আমি আবার কোম্পানির দিকে বলবো যে আপনারা বেস্ট ডিসিশন নিবেন, যেটা আপনারা ভালো মনে করেন। হয়তোবা আমরা একদিন আবার ভালো কিছু করে দেখাবো, অন্ধকারের পরে তো আলো আসে। সো আমরা ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করবে। এই সংক্ষিপ্ত একটা বিষয় আমরা একটু সবার সাথে শেয়ার করি। হচ্ছে যে আমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট যে এপিসোডটা ছিল কোয়ারেন্টাইন আড্ডার, ওই এপিসোডে আমাদের গেস্ট হিসেবে ছিলেন মীর জুয়েল ভাই। উনি হচ্ছে আপনার একটা ইভেন্ট এজেন্সি আছে ওনার, স্কয়ার বক্স, এবং একটা ডিজিটাল প্রিন্ট হাউস আছে, সেটা সাইন এক্সপ্রেস। তো উনি খুব চমৎকার একটা উক্তি করেছিল, যে উক্তিটা আমরা আজকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দিয়েছি। উনি বলেছিল যে আমার কোম্পানির স্টাফরা আমার পরিবার, আমার ভালো সময় তারা আমার পাশে ছিল, আর এই দুর্দিনে ইনশাল্লাহ আমি তাদের পাশে আছি। ইনশাআল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। জুয়েল ভাইয়ের মতো এরকম চিন্তা করে, তাহলে আশা করি আমাদের এতক্ষণ পর্যন্ত যে কথাটা হয়েছে, যে সারমর্ম, আশা করি সবাই বুঝতে পারবে এবং আমরা কথা বলাটা সেটা ফ্রুটফুল হবে।
সবাই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে জয়েন করেছেন বা দেখছেন এতক্ষণ যাবত আমাদেরকে, আপনারা দেখছেন দ্য অ্যাক্টিভ সার্ভিসেস এর অফিসিয়াল ফ্যান পেজে আমাদের দ্য অ্যাক্টিভ সার্ভিসেস প্রেজেন্টস কোয়ারেন্টাইন আড্ডা নামক একটা ইভেন্ট, একটা ভিডিও বা একটা প্রোগ্রাম বলেন আমরা শুরু করেছি, যার থ্রুতে আমরা বিভিন্ন সেক্টরের গেস্টদেরকে নিয়ে আসবো এবং ওই সেক্টরের ইনফরমেশন গুলো সম্পর্কে জানবো। আমরা যারা বাসায় আছি তারা যাতে একটু এন্টারটেইন হই, তারা যাতে একটু ইনফর্ম হই যে আমাদের কোন ইন্ডাস্ট্রি গুলো কেমন এই পর্যায়ে আছে, কিভাবে চলছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি, এই বিষয়টা সম্পর্কে যাতে আপনি আপ টু ডেট থাকেন। কারণ দেখবেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এবং স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং নিজেই বলেছেন যে যারা এখন কোয়ারেন্টাইনে বাসায় আছেন তাদের হয়তো বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগছে না, কিন্তু মিডিয়াগুলোকে রিকোয়েস্ট করেছেন যে তারা বেশি বেশি করে যাতে বিনোদনমূলক অনুষ্ঠানগুলো করে। এটা ওইটার পর থেকে আমার একটু প্ল্যান ছিল যে আমি যেহেতু বাসায় আছি এখন, আমার ইভেন্টের এরকম কোনো কাজ হাতে আমাদের কারোই নেই, ভেরি গুড ভাই, যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলি। তো সেই সুবাদে আমরা আজকে আমরা যতটুকু জানি যে করোনার কারণে ট্রাভেল ইন্ডাস্ট্রিটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সব ইন্ডাস্ট্রি হয়েছে, তবে তুলনামূলকভাবে এই ট্যুরিজম এবং ট্রাভেল এবং ট্যুরিজম এই ইন্ডাস্ট্রিটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে একটা পার্ট ছিল হচ্ছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম, যেটা এয়ারলাইন্স এর টিকিটিং বিষয়টা, যেটা নিয়ে আমরা গত এপিসোডে কথা বলেছি। 24ticket.com এর ম্যানেজিং ডিরেক্টর ছিল। আজকে আমরা হোটেল এবং রিসোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললাম। আমাদের সাথে আজকে হোটেল সারিনা থেকে সজীব ভাই আছেন, আছে দুসাই রিসোর্ট এন্ড স্পা থেকে আকিব আফতাহি। এবং আমরা সজীব ভাইয়ের কথা শুনে এবং আকিব দুজনের কথাই বলি যে আপনারা কিন্তু বলেছিলেন যে আর একটা বড় ক্ষতিগ্রস্তর মধ্যে আছে হচ্ছে এয়ারলাইন্স কোম্পানিগুলো, সরাসরি এয়ারলাইন্স কোম্পানিগুলো, তারা কেমন, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অলরেডি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আমরা ইনশাল্লাহ হয়তোবা এক দুইটা এপিসোড পরেই আমরা একটা নতুন এপিসোড করবো, যেখানে এয়ারলাইন্স এর ব্যক্তিবর্গ থাকবে দুজন, ইউএস বাংলা থেকে একজন থাকবে, ঢাকা ডোমেস্টিক, এবং ইন্টারন্যাশনাল এয়ার এশিয়া থেকে একজন থাকবে আশা করি। এয়ার এশিয়ার সাথেও কথা হচ্ছে এবং এয়ার আরাবিয়ার সাথেও কথা হচ্ছে, যাকে আমরা ওই সময় ফ্রি পাবো তার সাথে আমরা কথা বলবেন, তাদের দুজনকে নিয়ে এসে তাদের এয়ারলাইন্স এর পরিস্থিতিটা কি সেই বিষয়টা সম্পর্কে জানবো। এবং আপনাদেরকে আমি জাস্ট একটু সময় নেব, একটা মিনিট একটু সময় নিব যে আসলে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বলেন যে আমাদের হোটেল সেক্টরটা, আমাদের হোটেলে কিন্তু একটা সময় কেউ কাজ করতে চাচ্ছিল না, বা একটা কিছু মানুষ মানে হোটেলে জব করো, হোটেলে কাজ করো, তারপরে কিন্তু একটা বুমিং সেক্টর হিসেবে তৈরি হলো। যে আপনি দেখেন আশেপাশে কতগুলো 5 স্টার হোটেল, আপনার নতুন হিলটন আসতেছে, রেনিসেন্স ওপেন হয়ে গেল, কত বড় বড় হোটেল গুলো আসতেছে। সো এখন যদি একটা ইম্প্যাক্ট পড়ে না যে সামান্য এই জিনিসটার জন্য 1 মাস 2 মাস আমরা কাজ করতে পারি না দেখে ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি নেক্সট জেনারেশন আমাদের পরে যারা আসবে, যে আমরা একটা সময় দেখতাম যে জিএম, অপারেশন ম্যানেজার, হেড অফ সেলস আসলে দাড়ি পাকা মানুষ না হলে হবে না, 50 বছরের উপরে মানুষ হলে হবে না। এখন কিন্তু 30 বছর 35 বছরের মানুষগুলো আমরা সেলস ম্যানেজার পাচ্ছি, ডিওসেন পাচ্ছি, 40 বছরের মানুষ। আমাদের পরের জেনারেশন, আমি যদি বলি 20 যারা আসতেছে বা স্বপ্ন দেখতেছে ট্যুরিজমে পড়বো, এটা কিন্তু অনেক বাধাগ্রস্ত হবে যে ওইখানে একটা মাসে আমি স্যালারি পাচ্ছি না, একটা মাসের পরে আমার চাকরি চলে যাচ্ছে, ভেরি সাডেন আমি গভর্নমেন্ট জবে যাব কিংবা একটা পার্মানেন্ট জবে যাব যেখানে আমার এই সিকিউরিটি থাকবে। এখন আমরা যদি এই আনসিকিউরিটিতে ভুগি না, পরে কিন্তু আমরা লোক পাবো না, আমরা কিন্তু ম্যান পাওয়ার পাবো না। সো এই দিকটাও বিবেচনা করা উচিত। আর সামনে ঈদ আসতেছে, সেটাও বিবেচনা করা উচিত। এই ভালো একটা উদ্যোগ নেওয়া উচিত আমাদের ম্যানেজমেন্ট থেকে। গভর্নমেন্ট একা সবকিছু করতে পারবে না, আর কত করবে গভর্নমেন্ট? অনেক কিছু করেছে বা করে যাচ্ছে। সবকিছু যদি গভর্নমেন্টের, আমার পাশে নিচের ফ্ল্যাটে কেউ না খেয়ে মারা যাচ্ছে, এটার জন্য যদি আমি গভর্নমেন্টকে দোষারোপ করি তাহলে আমি বোকা। আই নিড টু হেল্প হিম। সো আমার যে করা উচিত, সো আমি এইটাই লাস্ট মোমেন্টে যেটা বলবো যে নেক্সট জেনারেশন যদি না ভয় পায় যে আমি হোটেলে কাজ করবো না। এমনিতেই হোটেল সম্পর্কে অনেকে বলে আমার বাবা চাইতো না যে আর কি করবে, আমার গভর্নমেন্ট চাকরি করবে, আমাকে অনেক প্রেশার দিয়েছে, বাট আমি অ্যাজ এ হোটেলিয়ার চলে আসছি। সো এই দিকটা একটু বিবেচনা করা উচিত। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের লাস্ট একটা কমেন্টস আসছে, আমরা এটা একটু পড়ে নিই, কারণ যেহেতু আজকে একটু লং হয়েছে, একটু লং করি, আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে। না, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমাদের ভালোই লাগছে আসলে কথা বলতে। আচ্ছা, শারমিন আশরাফ আমাদেরকে কমেন্টস করেছে, লিখেছে আকিবের কথাটা ঠিক আছে, কারণ লকডাউনের পরে যার যেমন সাধ্য রিসোর্টে ঘুরতে যাবে, আপনিও যখন লকডাউন কাটিয়ে উঠবেন তখন আপনিও আপনার সাধ্যের মধ্যে ঘুরতে যাবেন। আপনি যে মৃত্যুর কথা বলেন, কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না। পুরো বিষয়ে এখন অবশ্যই ভাইরাসের সাথে লড়াই করছে পুরো বিশ্ব।
ভাইরাসের সাথে লড়াই করছে। দোয়া করেন সবাই যেন ভালো থাকে এবং সুস্থ মতো বেঁচে থাকে। অবশ্যই সেটা আমরা সবাই সবার জন্য দোয়া করি যে সবাই যাতে ভালো থাকে, সবাই সুস্থ থাকে এবং আমরা আন্টি কমেন্ট করার জন্য, আপনি যেহেতু দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে আকিব এবং সজীব, আপনাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ আমাদের অ্যাক্টিভ সার্ভিসে আজকে এই সময়টা দিয়েছেন আমাদেরকে। এবং যারা দেখছেন তাদেরকে বলছি, আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে করোনায় কেমন আছে হোটেল রিসোর্ট গুলি, কি হবে তাদের ভবিষ্যৎ। আশা করি যারা প্রথম থেকে দেখেছেন তারা আমাদের এই টোটাল বিষয়টা সম্পর্কে, ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পেরেছেন। এবং আপনাদেরকে আরেকটা আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী যে 6 তারিখে আমরা আরেকটা এপিসোড করছি। এপিসোডে আমাদের সেটা হচ্ছে 5 নাম্বার এপিসোড হবে এবং সেখানে আমরা সৌদি প্রবাসী এক ভাইকে নিয়ে আসবো। সৌদিতে ওনার নিজের বিজনেস, সেখানে ওনারা কিভাবে বিজনেস করছে এবং সৌদিতে আমাদের যারা ভাইরা আছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তারা কিভাবে আছেন, এই টোটাল বিষয়টা নিয়ে আমরা ওই দিন আলোচনা করব। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। আকিব এবং সজীব, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাকেও। আর হচ্ছে আপনার অ্যাক্টিভ সার্ভিসে অনেক ভালো কামনা করছি, অনেক ভালো কিছু করেন ইনশাআল্লাহ। ইন ফিউচার একসাথে কাজ করার ইচ্ছা আছে। সো থ্যাংক ইউ ফর ইউর ইনভাইটেশন। সো এরকম কোনো কিছু হলে অবশ্যই জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনার পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন, সুস্থ থাকবেন। তুহিনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য এবং ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমার প্রতিও খুব শুভকামনা রইল, কারণ আমরা যেহেতু মোটামুটি একই ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের ঘুরে ফিরে সবাইকে প্রয়োজন। আসলে কোন ইন্ডাস্ট্রিতেই কিন্তু একা না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির উপরে কিন্তু একজন আরেকজনের উপর নির্ভরশীল। তো আমরা কিন্তু সবাই একজন আরেকজনের উপর নির্ভরশীল। আমরা যদি সবাইকে সহযোগিতা করি, আমরা যদি সবাই সবার জন্য এগিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ এটা আসলে অতটাও বড় আকার ধারণ করতে পারবে না। আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। তুহিনের শুভেচ্ছা কামনা করছি, তুমিও ভালো থাকবে। আর ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।